এবং উনি এখানকার পেশাগতভাবে একজন চিকিৎসক। বেগম খালেদা জিয়ার বৈদেশিক এনভয় এবং জাতীয়তাবাদী দল এবং ছাত্র দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে উনি ওই রাজনীতির সাথে জড়িত। ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আসসালামু আলাইকুম। আপনার মাইক্রোফোনটা অফ, মুজিব ভাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জাকিরুল সাহেব। আসসালামু আলাইকুম ডক্টর মাসুদ এবং নীরা, সবাইকে আমার শুভেচ্ছা সালাম। আপনার অগণিত দর্শক শ্রোতা যারা এখন দেখছে এবং যারা আগামীতে দেখবে, সবাইকে আমার শুভেচ্ছা সালাম এবং আগামী নির্বাচনের অগ্রিম শুভেচ্ছা। আমি এরপরে স্বাগত জানাবো নীরা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, ডিরেক্টর অফ অপারেশন উই আর দ্য পিপল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মাসুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি অনেক ব্যস্ততার মধ্যে। আজকের অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। মাসুদ ভাই, আপনার মাইক্রোফোনটা অফ। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার মাইক্রোফোন এখন অন। আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই। আসসালামু আলাইকুম। মাসুদ ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মুজিব ভাই, ইউ আর অন। হ্যাঁ, আমি তো অন। মাসুদ তোমাকে জিজ্ঞেস করছে। মাসুদ ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি আপনাকে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনার ভিডিওটা আমি মনে করছিলাম ফ্রিজ হয়ে গেছে। মাশাআল্লাহ, যাই হোক, এখন ঠিক আছে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর মাসুদ রহমান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সমস্ত দর্শককে শ্রদ্ধা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আপনার এই শোতে। ওকে, আমি প্রথমে একটু আলোচনা করতে চাই। ডক্টর মাসুদ রহমান, আপনাকে দিয়ে আজকের আমি আলোচনাটা শুরু করি। প্রথম একটা বিষয়ে আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি। এই বিষয়টা যদি আপনি একটা ভিডিও দেখাবো, এই ভিডিওটার পরে আপনার মন্তব্য নেব। মাসুদ ভাই, মুজিব ভাই, নীরা, আমি চাচ্ছি ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন। নেক্সট 5 দিন বিএনপির লোকজনরা জনগণের পা ধরবে এবং নেক্সট 5 বছর দেশের জনগণ বিএনপির পা ধরবে, আপনাদের পা ধরবে। এই মন্তব্যটাকে আপনি কিভাবে দেখেন? আমাকে জিজ্ঞেস করছেন ডক্টর মাসুদ ভাইয়ের আমার মনে হয় অডিওটা, আমার মনে হয় মাসুদ ভাইকে আবার লগ আউট করে লগ ইন করতে হবে। না, এটা খুব ডিস্টার্বিং আজকে। ভালো পাই নাই। না, আপনি যে ক্লিপটা লগ আউট করেন, লগ অফ করেন, তারপরে আবার আসেন ভাই। ওকে, নো প্রবলেম। ওকে, মুজিব ভাই, আপনি ভিডিওটা দেখেছেন? আমি কি আবার ভিডিওটা চালাবো নাকি আপনি দেখেছেন? না, আমি দেখেছি। জি, ওকে, এটার উপরে আপনার মন্তব্যটা জানতে চাচ্ছি। আপনার ফিলিংসটা কি? একজন জাতীয় নেতার মুখ থেকে এ ধরনের মন্তব্যকে আপনি কিভাবে দেখেন? আমি জানি না এটা কি মানে মিসস্পোকেন নাকি এটা সত্যি সত্যি হি মেন্ট ইট। এটা ওনার কাছ থেকে এটা যে সত্যি মিন করে থাকেন, তাহলে এটা ভেরি আনফরচুনেট। শুধু না, যে কোনো রাজনৈতিক নেতা কর্মী যার কাছ থেকে হোক, এই কথাটা অত্যন্ত অশোভনীয়, ইনসাল্টিং, এবং এটা একটা মেসেজ দেয়, আগামী দিনের স্বৈর শাসনের মেসেজ দেয়। যদি এটা উনি ভুলে না বলে থাকেন, যদি এটা হি মেন্ট ইট, দেন দ্যাটস হোয়াট ইট মিন, যে আগামী দিনে স্বৈর শাসকের একটা চরিত্র ফুটে ওঠে। আর যদি উনি বলেন যে না, এটা আমি ভুলে বলে ফেলছি, আমি এটা বলতে চাইনি, আমি অন্য কথা বলতে চেয়েছিলাম, এটা আমার ভুলে এসেছে, তাহলে আমার মনে হয় সুযোগ আছে এখনো ইলেকশনের আগে এটাকে ক্লিয়ারিফাই করা। তা আমার বিশ্বাস একটা রাজনৈতিক দলের, বিএনপির মতো একটা রাজনৈতিক দল, যারা
গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায়, জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার কথা বলে। ইনফ্যাক্ট জিয়া রহমানের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং তার সহধর্মিণী বাংলাদেশের মোস্ট পপুলার রাজনীতিবিদ ইন হিস্ট্রি বেগম খালেদা জিয়া, যেনারা বরাবরই গণতন্ত্রের পক্ষে, মানুষের স্বাধীনতার সার্বভৌমত্বের, দেশের সার্বভৌমত্বের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে এবং জনগণের সবসময় কথা বলে গেছেন। সেইখানে এই কথাটা এই পার্টির সাথে, এই পার্টির কর্মকাণ্ডের সাথে, এই পার্টির হিস্ট্রির সাথে, এই পার্টির প্র্যাকটিসের সাথে, নৈতিকতার সাথে এবং নীতির সাথে কোনো জায়গায় এটা সৌজন্যপূর্ণ নয়, এটা যায় না। তো আমি এই জন্য ওনাকে রিকোয়েস্ট করব এটা ক্লিয়ারিফাই করা উচিত ওনার। আর যদি এটা ক্লিয়ারিফাই না করেন তাহলে এটা একটা অমিনাস সাইন অফ ফিউচার আপনার ফ্যাসিজমের। আপনার কথা শোনা যাচ্ছে না। মনে হয় কি না আপনি বলছেন এই কথাটা উনি মিস স্পোকেন বা ভুল করে বলে ফেলেছে? উনি জনসমক্ষে ভাষণ দিতে গিয়ে যখন এই কথাটা বলে, এখন আপনি যদি এই কথাটাকে বলেন যে উনি ভুল করে বলে ফেলেছে, তাহলে কি উনি বদরের যুদ্ধে মা আয়েশার নেতৃত্ব দিয়েছে, তারপরে দিনাজপুরে গিয়ে বলছে উনি এখান থেকে দিনাজপুরকে বিখ্যাত বানায় ফেলাবে? উনি এত ভুল সম্পন্ন একজন মানুষ মঞ্চে উঠে এভাবে কথা কেমনে বলেন রে ভাই? মানে এটাকে আপনি ভুল হিসাবে কেমনে নেন? আমার কাছে কেন জানি মনে হয়, আমি টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, ওনার সাথে যারা এগুলো ওনাকে এগিয়ে দিচ্ছেন বা তৈরি করে দিচ্ছেন, তারা যে অপদার্থ, তাদের হয়তো ডিগ্রি মিগ্রি থাকতে পারে, কিন্তু তারা যে একটা অপদার্থ, এবং এই অপদার্থগুলোকে যে উনি তার সার্কেলে রেখেছেন এবং তাদেরকে দিয়ে যেসব কাজ করাচ্ছেন, সর্বোপরি ওনার নিজেরও জ্ঞান থাকা উচিত। ইসলামের ব্যাপারে হোক, রাষ্ট্রের ব্যাপারে হোক, বাংলাদেশের ইতিহাসের ব্যাপারে হোক, গণতন্ত্র, পলিটিক্যাল হিস্ট্রি, সবকিছু নিয়ে ওনার জ্ঞান থাকতে হবে। উনি যদি দেশ পরিচালনা করতে চান, উনি ভ্যাকিউম থেকে এসে উনি করতে পারবেন না। এটা একটা মানে এই ধরনের নলেজ থেকে যদি একজন দেশের প্রধান হয়, এটা আমাদের জন্য দেশের জন্য একটা শঙ্কার ব্যাপার। তো ওনাকে ওনার শিক্ষা হতে হবে। আমি বলি না যে কোন ব্যক্তি, আমি আগে বলছি আপনার প্রোগ্রামে, গতানুগতিক ডিগ্রি শিক্ষা না, কারণ ওনার আশেপাশে বহু ব্যারিস্টার পিএইচডি বসে আছে, তাদের শিক্ষার যোগ্যতা আপনি দেখতে পাইতেছেন। ওরা যদি এইসব স্ক্রিপ্ট তৈরি করে দেয় এবং এগুলো যদি উনি আওড়ান, না বুঝে না দেখে, এটাতে দুইটা জিনিস প্রকাশ পায়। একটা হলো যারা ওনাকে গাইড করতেছেন, যারা ওনার স্ক্রিপ্ট লিখতেছেন, তারাও অশিক্ষিত, মূর্খ, গণ্ড, এবং সাথে সাথে ওনারও ওই অশিক্ষা গুলোকে ধরার মতো ওনারও শিক্ষা নাই, ওনারও নলেজ নাই। এটা দুইটা দিকই ভয়াবহ। এটা একটা ভয়াবহ চিত্র দেয়, কারণ এত ভুল হতে পারে না। আপনার যে সামান্যতম যে ইসলাম কবুল করছে এবং ইসলাম প্র্যাকটিস করে, আর ওনাকে দেখলে মনে হয় যে উনি 5 ওয়াক্ত অবশ্যই নামাজ পড়েন, কিন্তু যে সামান্য ইসলাম প্র্যাকটিস করে, আমার মনে হয় না যে এই ভুলকে শুধরানোর কোনো জায়গা আছে। যে হযরত আয়েশা আলাইহিস সালাম বদরের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, এটা ভেরি বেসিক ইন ইসলাম। যে ইসলাম জানে, সামান্যতম যে জানে, সে এত বড় ভুল করবে না। তো এখানে আমার কাছে মনে হয় যারা ওনার আশেপাশে আছে, তারা একটা গণ্ড মূর্খ কতগুলো লোককে নিয়ে চলেন, এবং ওনারও সেই জিনিসগুলো চেক করার মতো, মানে চেক করা উচিত ছিল ওনার, এবং চেক করে ওনার ভুলগুলো ধরা উচিত ছিল। তো সেখানে যেহেতু উনি ভুল ধরতে পারেননি, হয়তো উনি নিজেও জানেন না জিনিসগুলো, এবং উনি যদি সত্যিকার অর্থে নিজে না জেনে থাকেন, এটাও একটা শঙ্কার ব্যাপার দেশের জন্য, জাতির জন্য, যে আমরা কাকে রাষ্ট্রের ক্ষমতা দেওয়ার জন্য চেষ্টা করবে, মানে উৎকণ্ঠায় আছে, জনগণ কাকে চয়েস করতেছে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য। তো এটা তো একটা দুটা ভুল না, আপনি একটা ভুল করতে পারেন। আপনি কালকে দেখলাম নীলফামারীতে মেডিকেল কলেজ হয়ে গেছে, আপনি মেডিকেল কলেজ দিতে চাচ্ছেন। বাংলাদেশের মহিলাদের জন্য আপনার গর্ভকালীন অবস্থায় বা মাতৃত্বের সময় একটা বাংলাদেশের আইন আছে, 6 মাসের
পেইড ভ্যাকেশন, আপনি বলতেছেন আপনি এটা দিবেন। তো অনেকগুলো জিনিস যেগুলো ওনাকে যারা গাইড করতেছে, যারা ইনফরমেশন দিচ্ছেন, তাদের যেহেতু বেসিক নলেজ নাই, এবং আমি বলবো যে ওনার দুর্বলতা হলো যে উনি যাদেরকে নিয়ে গেছেন তারা লন্ডন বেশ কিছু লোকজনকে নিয়ে গেছেন যারা দেশের রাজনীতির সাথে, দেশের সামাজিক, দেশের রাষ্ট্র ব্যবস্থা, আইন কানুন কিছুর সাথে সম্পর্ক নাই। তারা ওখানে লন্ডনী বা ব্রিটিশ মাইন্ডসেট নিয়ে গিয়েছেন, ইংল্যান্ডে যা যা দেখেছেন যেটা ওনারা হয়তো আগে কোনোদিন দেখানো নেই জীবনে, ওইটাকে ওনারা মনে করছেন স্বর্গ পেয়ে গেছেন, এবং ওই স্বর্গের হাতছানি দিয়ে বাংলাদেশকে, জনগণকে হাতছানি দিচ্ছেন বোকা বানাবার জন্য, ভোট নেওয়ার জন্য। তা আমার মনে হয় না বাংলাদেশের জনগণ এতটা স্টুপিড। আমার মনে হয় আমার কাছে মনে হয় বাংলাদেশের সাধারণ জনগণ পৃথিবীর যে কোনো দেশের জনগণ হচ্ছে অনেক বেশি সচেতন রাজনৈতিক ভাবে। আর বিশেষ করে 24-এর আন্দোলনের পর আমরা যা দেখছি গত 18 মাসে, আমার কাছে মনে হয় বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনীতিবিদ থেকে বেশি সচেতন, বা রাজনীতিবিদরা আমার কাছে মনে হয় যে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, এবং তারা জনগণের চেতনার সাথে একান্তভাবেই সম্পৃক্ত না, বিশেষ করে কিছু কিছু রাজনৈতিক নেতা কর্মী যারা আছেন। তো সেই অর্থে আমি বলবো যে উনি যদি না জেনে বলে থাকেন উনি বলুক যে আমি ভুল করেছি, আর যদি উনি এগুলো স্বীকার না করতে চান তাহলে এই ভুল স্বীকার না করাও কিন্তু একটা দুর্বলতা, নৈতিক দুর্বলতা। আপনি ভুল করবেন, ভুল তথ্য দিবেন, সেটা আপনি স্বীকার করবেন না, আপনার এইটুক হাম্বলিটি নাই, এইটুক হাম্বল হবেন না আপনার জাতির কাছে, কিন্তু আপনি জাতির নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। তার মানে আপনি যে নেতৃত্ব দেওয়ার সময় যত ভুল করবেন, আপনি যে এগুলোকে ডাবল ডাউন করবেন, আপনি এগুলোকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আপনি ভুল স্বীকার করবেন না। আমি মনে করি প্রত্যেকটা রাজনীতিবিদের প্রথম নেচার হওয়া উচিত যে কোনো সময় যে কোনো রকম ভুল করলে ক্ষমা চাওয়া, অ্যাকসেপ্ট করে নেওয়া, অ্যান্ড দেন মুভ ফরওয়ার্ড। এইটাই আমার কাছে মনে হয় যে কোনো রাজনীতিবিদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হওয়া উচিত। তো সেই জায়গায় আমি এখনো মনে করি যে ওনার সময় আছে এগুলোকে কারেকশন করে আগানো, আর যদি উনি কারেকশন করতে ফেল করেন, জাতি ডিসিশন নিবে। মুজিব ভাই, একটা কথা, আমি সেম কথাটাকে আপনি এবং ডক্টর মাসুদ এবং নীরা তিনজনই আপনারা শুনেছিলেন একটা বক্তব্য, আমি বক্তব্যটাকে আবার একটু চালাই। নেক্সট পাও ধরবেন, তারপরে বিএনপির লোকজন আপনাদেরকে 5 বছর পা ধরবে। উনি কুমিল্লা গিয়ে বলছে অলরেডি ইপিজেড আছে 2021 সাল বা তার আগের থেকে, 2001 সাল থেকে ইপিজেড আছে। উনি বলছে ওখানে আপনি মিউটে আছেন, কাউকে কি বলতে বলছেন? আমি মিউটে নাই, আপনি কি শুনতে পাচ্ছেন মাসুদ ভাই আমার কথা? মাসুদ ভাই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? সাইনটা যখন চলে যাচ্ছে তখন শুনতে পাচ্ছি, একটু আগে মিউট সাইনটা ছিল। আচ্ছা, এখন শুনতে আই ক্যান পাচ্ছেন? হিয়ার ইউ। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনার কথা আমি শুনতে পাচ্ছি। আমি আচ্ছা, শুনতে পাচ্ছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে মাসুদ ভাই আমি আপনাকে শুনতে পাচ্ছি, কোনো অসুবিধা নাই, আমি শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা কি আপনি শুনেছেন নাকি আমি আবার রিপিট করব? থ্যাংক ইউ। আমি ঠিক আছে, বলেন। রিপিট করেন। ওকে, আমি বলতে চাচ্ছি তারেক রহমান বলছে বিএনপি নেক্সট 5 দিন জনগণের পা ধরবে, আর জনগণ 5 বছর বিএনপির পা ধরবে। এক, উনি দিনাজপুরে গিয়ে বলেছেন দিনাজপুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ম্যাঙ্গো প্রডিউসার, উনি ওখানে ম্যাঙ্গো প্রডিউস করাইয়া বিশ্বে দিনাজপুরকে ফেমাস বানাবেন। উনি নীলফামারীতে গিয়ে বলছেন মেডিকেল কলেজ আছে, কিন্তু উনি আবার বলছেন আমি এখানে মেডিকেল কলেজ দেব। মহিলাদের ম্যাটারনিটি লিভ 6 মাস বাংলাদেশে আছে, উনি আবার বলছে উনি ম্যাটারনিটি লিভ দিবে। মানে এই সবগুলোর পরে এই বরকতুল্লাহ ভুলু যে বলছে উনি লন্ডনে 6 বছরের কোর্স করছে, এটা কি আপনি মনে করেন জাস্ট মেয়ারলি এ মিস্টেক, নাকি অযোগ্য এবং আনইনফর্ম একজন নেতার বক্তব্য? আপনি এটাকে কিভাবে দেখেন? মাসুদ ভাই, বরকতুল্লাহ বুলুর মতন নিম্ন মানের, হ্যাঁ আমার কথা কি শোনা যায়? আপনার আজকে সমস্ত সবারটা ডিস্টার্ব হচ্ছে, কিন্তু মুজিব ভাইটা, আপনারটা, আমারটা, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। দি হোল সিস্টেম ইজ কাইন্ড অফ ডিফারেন্ট। ওকে মুজিব ভাই, কি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? শোনা যায়? হ্যাঁ, আমি শুনতে পাই। জি হ্যাঁ, জি আপনার আমি কথা শুনতে পাই। পাচ্ছি।
মাসুদ ভাই, আপনার ওখানে সমস্যা, নীরা এবং মুজিব ভাই দুইজনে শুনতেছে, আমিও শুনতেছি। হ্যাঁ, কিন্তু আমি যখন শুনছি কেটে কেটে যাচ্ছে আপনারটা, ওকে, আপনার হয়তো আশেপাশে কেটে কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছি না মাঝে মাঝে। আপনি আপনার ফোনটাই আপনি কানেক্ট হইতে পারেন ফোনে, অথবা আপনি লগ অফ করে আবার লগ ইন করেন। ফোনে যদি কানেক্ট হয়ে দাঁড়ান দেখি, ফোনেও হওয়া যাবে, ইটস নট এ প্রবলেম। এটাকে তাহলে অফ করা লাগবে আর কি। ওকে, নিরুনিরা, আপনার সাথে আমি কথা বলি, মাসুদ ভাই ব্যাক করুক। আপনি তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেছেন। তারেক রহমান সাহেব বলেছে বিএনপি 5 বছর, বিএনপি 5 দিন জনগণের পা ধরবে, তারপরে জনগণ বিএনপির পা ধরবে 5 বছর। আচ্ছা, এখন এটাকে আপনারা মেয়ারলি মিস্টেক মিনস একটা ভুল হইতেই পারে, ভুলবশত উনি এই কথাটা বলছেন। এখন উনি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন, উনি এ ধরনের একটা কথা বলছেন, এটা কি যা সামান্য একটা ভুল, নাকি স্বৈর শাসনের একটা পূর্বাভাস? আর উনি এ ধরনের ভুল কয় করবে? মা আয়েশাকে বানাইছে, বদরের যুদ্ধের নেতৃত্ব দিছে। ওই সময় মা আয়েশার বয়স 9 বছর, মা আয়েশা বদরের যুদ্ধের ধারে কাছেও যায় নাই। আবার দিনাজপুরে বাংলাদেশের সবচেয়ে বেশি আম উৎপাদন হয় রাজশাহীতে, উনি দিনাজপুরে গিয়ে বলছে উনি বিশ্বে দিনাজপুরকে পরিচয় করায় দিবে সবচাইতে আম প্রডিউসার হিসাবে। আবার নীলফামারীতে গিয়ে বলছে উনি মেডিকেল কলেজ করবে, অলরেডি ওখানে মেডিকেল কলেজ আছে। উনি কুমিল্লা গিয়ে বলছে উনি ইপিজেড করবে, ওখানে গত 20-25 বছর ধরে ইপিজেড আছে। এখন এগুলো কি আসলে সামান্য ভুল, নাকি আপনি মনে করেন উনি একজন আনইনফর্মড, ওনার কাছে কোনো তথ্য নাই, ওনার চারপাশে যে লোকজনরা আছে তাদের কোনো যোগ্যতা নাই, একের পর এক ওনাকে বলদ বানানো হচ্ছে চারপাশে? আপনার কি মনে হয়? থ্যাংক ইউ জেকব ভাই। আসলে এখানে একটা কথা আমি বলতে চাচ্ছি, জানি না কতটা যুক্তিযুক্ত হবে কথাটা। সেটা হলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমাদের জ্ঞানের পরিধির প্রেক্ষাপট নিয়ে বলি, যে আমরা জন্মলগ্ন থেকে শুনেছি যে আমরা ফ্যামিলিতে বলেন না কেন একটা ডিফারেন্স চলে আসে, বা আমরা কিভাবে একজন আরেকজনের মধ্যে বৈষম্যটা তৈরি করি। সেটা হলো, দেখেন, আমরা একটা জিনিসটা বলতে কি, চালাক আর বুদ্ধিমান, বুদ্ধিমতী, এই বিষয়টাকে আমরা আলাদা করে, যে এটার যে একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটার পিছনে নেগেটিভ পজিটিভ বোথ সাইড, এটা কিন্তু আমরা কখনো বিশ্লেষণ করে বা কখনো পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করি না। আমরা খুব শর্টকাট এবং শর্টকামিংটা আমাদের মধ্যে বেশি, যার কারণে আমি মনে করি এই বিষয়গুলো সামনে চলে আসে। এখন না আমি তো বলবো যে এটা যেহেতু তারেক রহমানের হাতে একটা পেপার আসছে, বা তার কাছে তার আশেপাশে যারা আছে, তার অ্যাডভাইজার যারা আছে, এখন ওই কথায় বলে না যে সিরাজুল আলম খানের মতো লোক তো একজনই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন না, যে গত 54 বছরে আমাদের যেটা বেগ পেতে হয়েছে বা যে সমস্যা আমরা ফেস করে আসছি, এটার পিছনে মূল কালপ্রিট যে ছিল সেটা। তো এরকম ইবলিসের জন্ম আমাদের দেশে অহরহ হয়েছে এবং তারা বিদ্যমান আছে। এখন যে বিষয়টা সে ওখানে বক্তব্য রেখেছেন বা বলছেন, হয়তোবা দেখা গেল তাকে 10টা পেপার কেউ রেডি করে দিয়েছে, আশেপাশে কেউ আছে 10টা থেকে কোনো পয়েন্ট তারা ছড়িয়ে ফেলেছে, যেটা হয়তোবা দেখা যেত যে না আমাদের জনগণের জন্য যেটা ভালো। কারণ এখন দেখা যাচ্ছে যে ক্যাম্পেইন যেটা হচ্ছে, এটা ব্যক্তিগত, আমি বলবো যে বিষয়গুলো, যে বা একজনের পিছনে আরেকজন কথা বলা, নেগেটিভ ক্যাম্পেইনই বেশি দেখা যাচ্ছে। আমি একটা জিনিস জানতে চাচ্ছি। আমি জানি আপনি বিএনপির রাজনীতির সাথে জড়িত নীরা, আমি এটা জানি, কিন্তু একটা কথা, ভুল আমি করলেও ভুল, ভুল আপনি করলেও ভুল। তারেক রহমান যে কথাগুলো, আপনি যত ছ্যাপ আর ল্যাপ দিয়া চান, কোনো লাভ নাই।
এটা ছেপা ল্যাব দিয়ে কোনো লাভ নাই। উনি মঞ্চে উঠে জনগণের মুখের দিকে তাকিয়ে যদি বলে বিএনপি 5 দিন পা ধরবে ভোট পাওয়ার জন্য এবং ভোট পাওয়ার পরে 5 বছর জনগণকে দিয়া আমাকে পা ধরাবো, এখানে কোনো এখানে কোনো না না, ব্যাখ্যা। আমি এখানে এই কথাটাই বলতে চাচ্ছি যে আমরা যে নেগেটিভ ক্যাম্পেইন একজনের পিছনে আরেকজন করি, হয়তোবা ওখানে লেখা ছিল অন্য একজনের কথা, সেটা হয়তোবা কোনো না কোনো ভাবে এখন নিজের ঘাড়েই চলে আসলো। থাক, আপনি এর উত্তর দিয়েন না। আমি ডক্টর মাসুদ আপনার কাছে আমি জানতে চাই, অর্থাৎ নীরা বলতে চাচ্ছে I look like something, allow me to stay something. আমি আমার বোন এর চাইতে আর ব্যাখ্যা দিয়ে বুঝাইতে পারবো না। ডক্টর মাসুদ, তারেক রহমানের একেবারে প্লেন একটা কথা, আপনি ওকে সিম্পল একটা কথা মাসুদ ভাই, তারেক রহমানের কাছে স্পিচ রাইটার আছে, সালে শিবলি না জানে শিবলি সালে কিছু একটা আছে, তার পাশে মাহাদি আমিনরা আছে, তার পাশে হুমায়ুন কবিররা আছে, তার পাশে সানিরা আছে, তার পাশে আরো লোকজন আছে, ওয়াহিদুজ্জামানরা আছে, এরা আছে। উনি বলছে 5 বছর জনগণরে দিয়ে ওনার পা ধরাবে, বিএনপির পা ধরাবে। ফাইন, ধরেন মুজিব ভাই বলছে ইট কুড বি মেয়ারলি এ মিস্টেক। এখন দিনাজপুরে গিয়া সবচেয়ে বড় আম প্রডিউসার, তাও আবার ভঙ্গি করে বলেন আম আম, মানে এমন ভাবে মনে হয় আম শব্দ বাংলাদেশের জনগণ শুনে নাই। উনি বলছে ওইটা আম বানায় দিবে দিনাজপুরের। আবার নীলফামারীতে গিয়ে বলছে ওখানে উনি মেডিকেল কলেজ স্থাপন করবে, ওখানে কিন্তু মেডিকেল কলেজ আছে। উনি কুমিল্লায় গিয়ে বলছে উনি ইপিজেড প্রতিষ্ঠা করবে, ওখানে 20 বছরের আগে ওখানে ইপিজেড আছে। আবার গতকালকের বলছে উনি ম্যাটারনিটি লিভ আপ টু 6 মাস পর্যন্ত করবে, অথচ তার মা এটা 90-এর দশকে অলরেডি কইরা গেছে। এখন এই কথাগুলো কি আপনার মনে হয় জাস্ট মেয়ারলি এ মিস্টেক, নাকি উনি আনইনফর্মড, নাকি উনি জনগণকে কি মেসেজ দিতে চান হি জাস্ট বিকাম ওভারওয়েলমড? পাশাপাশি গুলোর মতো লোকরা বলে উনি লন্ডনে 6 বছর একেবারে গভর্নিং এর উপরে লেখাপড়া করেছে। আমরা বলদ, আমরা যারা তার সমালোচনা করি, এই বিষয়টার উপরে আমি আপনার মন্তব্য শুনতে চাচ্ছি। এক নম্বর, ওনার কথাগুলো খুবই অসংলগ্ন। একজন নেতার কাছ থেকে, যে নেতা হিসেবে নিজেকে ক্লেম করে বা তার দল ক্লেম করে যে সে আমাদের লিডার, দ্য লিডার ক্যানট স্পিক লাইক দিস। আমরা এখন পায়ে ধরবো জনগণকে ভোটের জন্য, এবং জনগণ বাকি 5 বছর পায়ে ধরবে। এটা হয়তো ওদের নিজস্ব আলোচনার মধ্যে কোথাও একটা আনন্দ করে বলছে, কিন্তু হি ডিডন্ট হ্যাভ দ্যাট সেন্স যে এটা বাইরে বলা যাবে না। সে অ্যাজ এ লিডার হি স্টার্টেড স্পিকিং দ্যাট। যেটা ঘরের মধ্যে আলোচনা করছে ওইটা সে বাইরে বলে দিছে। কোনটা ঘরে বলা যাবে, কোনটা লোকের সম্মুখে বলা যাবে, এই ডিফারেন্সটাও হি কুড নট মেক ইট। আই এম সরি। 1 2 ভাগ্য বলে যে সে বলেনি যে আমি প্রথম মেয়েদেরকে ইয়ে দেবো আর কি, গিভ দি ম্যাটারনিটি লিভ দেবো। এটা হিটলার দিয়ে গেছে বহু আগে, তার মা এটাকে বাড়াইছে। তো এনিওয়ে এই আনইনফর্মড, ভেরি আনইনফর্মড, ওনার ইনফরমেশন নাই, যা খুশি তাই বলে যাচ্ছে। এগুলা ক্ষতি করে, উনি বোঝে না। উনি আয়েশাকে বলে দিলেন, বিবি আয়েশাকে বলে দিলেন যে উনি বদরের যুদ্ধ ওয়াজ ফার বিফোর। তখন বিবি আয়েশার কোনো লিডারশিপের কোনো প্রশ্নই ওঠে না। ইট ওয়াজ নবী হিমসেলফ। বিবি আয়েশা একটা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। সেটা হযরত ওমর মরে গেছে, আবু বকর মরে গেছে, নবী চলে গেছে, সবার ওফাত হয়ে যাওয়ার পরে হযরত ওসমান মারা গেছে। তারপরে 656 খ্রিস্টাব্দে উনি এবং তালহা ইবনে জুবায়ের দে ডিম্যান্ডেড যে হযরত ওসমানকে যারা খুন করেছে তাদের বিরুদ্ধে আমরা, এই নিয়ে উনি মক্কা থেকে বসরায় চলে যান। এই জিনিসগুলো মানে যারা সাধারণ ইতিহাস পড়ছে, সায়েন্সের ছাত্র, কিন্তু 3, 4, 5, 6 পড়ছে, দে অল নো ইট। হাউ হি ডিড নট নো ইট আমি বুঝতে পারছি না। এটা উনি জানেন না। কেউ যদি ওনাকে বলে যাবো মানে শিখাবে, উনি তাই বলে দেবেন নাকি? হি ডাজন্ট চেক, রিচেক করে না, কোনো কিছু দেখে না, দেখে। এই ভুল করাটা বিএনপির মধ্যে
সবার মধ্যে একটা সংক্রামক রোগের মতো হয়ে গেছে। কেউ বলে আজকে বীর মুক্তিযোদ্ধা তারেক রহমানের স্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। তার রহমানের স্ত্রী, মা আর স্ত্রীর মধ্যে ডিফারেন্সটা বুঝবে না কেউ? আপনি শুনবেন ওইটা আছে আমার কাছে। আমি জানি বলতে একজন লিডার বলতেছে যে আজকে আমাদের তারেক রহমানের মা শেখ হাসিনা উনি মারা গিয়েছেন। আপনি আপনি মানে দিস ইজ দি মিস্টেক্স দ্যাট রাস্তাঘাটে করতেছে। ওরা কি অসংলগ্ন না কি 17 বছর পরে পাবে এরকম একটা আশায় মানে এখন মানে সংলগ্ন হারে ফেলছে। দে হ্যাভ লস্ট অল দেয়ার নর্মাল সেন্সেস। এছাড়া কিছু বলার নেই। কোন জাতীয় নেতা লেভেলের লোক বলতেই পারে না যে জনগণ আমার পায়ে ধরবে। জনগণের সেবক আপনি, জনগণের সেবক, জনগণের কর্মচারী। জনগণ প্রধানমন্ত্রীকে কর্মচারী হিসেবে দেয় 5 বছরের জন্য, পোস্টিং দেয় তাকে ভোটের মাধ্যমে। ইউ আর ওয়ার্কার অফ দি জনগণ। জনগণ পায়ে ধরবে কেন আপনার? এটা আপনি বলেন কি করে? এনিওয়ে মানে এটা খুব দুঃখজনক। মুজিব ভাই এবং নিরুনিরা তারা বিএনপি করে, তাদের একটু কষ্ট লাগছে নিশ্চয়ই, এবং দে ট্রাই টু এদিক ওদিকে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, এদিক ওদিকে বাড়ি দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে হয়তো উনি এটা। আরে ভাই, হি ক্যানট টক লাইক দ্যাট। উনি কথা বলতে পারবেন। আমি দুজনকে যথেষ্ট সম্মান রেখে বলছি, মুজিব ভাই আপনি অনেক ফ্যান্টাস্টিক ইনফরমেশন দেন, কিন্তু তারেক রহমানকে বাঁচানোর এই অপচেষ্টা কেন ভাই? ধন্যবাদ। ওকে, ডক্টর মাসুদ, আপনাকে আমি সেই মইতে যদি একটু জিজ্ঞাসা করি, একজন লিডার সবকিছু জানবে এমন কোনো কথা নাই। একজন লিডার একটা সাবজেক্ট সম্পর্কে নাই জানতে পারে, কিন্তু এর অর্থ কি এটা না যে হি উড বি সারাউন্ডেড বাই পিপল, সামওয়ান ক্যান রেসপন্ড এ হার্ড কোয়েশ্চেন। কোন ওনার এই উনি প্রতিদিন জামাতকে ব্যাড মাউথ করে, উনি প্রতিদিন ইসলামকে ব্যাড মাউথ করে, উনি আনইনফর্ম একজন মানুষ। তো ওনার পাশে উনি কি একজন জ্ঞানী মানুষকে রাখতে পারেন না, যিনি ইসলাম নিয়ে কথা বলবেন, দেশের ইন্ডাস্ট্রিজ নিয়ে কথা বলবেন, দেশের ল এনফোর্সমেন্ট নিয়ে কথা বলবেন, জুডিশিয়ারি নিয়ে কথা বলবেন? 5-7 জন লোক ইনফর্ম, তাদেরকে কি ওনার চারপাশে রাখতে পারেন না, নাকি এটা ওনার জন্য কষ্টকর? এটা আমি ঠিক বলতে পারবো না উনি কিভাবে ওনার লোকদেরকে সিলেক্ট করেন। তবে সিলেকশন গুলো আমরা দেখে জানি যে এরা এমন কোনো হামুরি কেউই নয়। যাদের প্রজ্ঞা আছে বা যাদের জ্ঞান আছে, এরকম লোকজনের সংখ্যা খুব বেশি না। যারা বিএনপির মধ্যে আছে তারা ওনার কাছে নেই আর কি। ওনার আশপাশে সব মানে কাইন্ড অফ কুচক্রি এই সমস্ত দ্বারা পরিবেষ্টিত বলে মনে হয় আমার কাছে। তা নাহলে এই ধরনের ভুল কথাবার্তা উনি বলে যাচ্ছেন, কারো কোনো রিমোর্স পর্যন্ত নাই। দ্যাট ওয়াজ দ্য মিস্টেক, সরি, এটা উনি মিন করেন নাই, এটা হঠাৎ বলে ফেলছেন, বা উনি নিজেও বলেন নাই। একটা লিডারকে সব জানতে হবে না, এবং লিডার ক্লিয়ারলি বলতে পারে যে এটা এই সম্পর্কে আমার ধারণা নেই। দ্যাট ইনক্রিজেস হিজ প্রেস্টিজ, ডাজ নট ব্রিং ইট ডাউন। এই জিনিসটাও বোঝেন, এই উইজডমটা পর্যন্ত নাই যে বলবে যে ভাই আমি সব জানি না, পৃথিবীর কেউই সব জানে না। এই কথাটা বলতে সাহস লাগে, উইজডম দরকার হয়। হি ডাজন্ট হ্যাভ দ্যাট। ওকে, ডক্টর মাসুদ, আপনাকে আমি সেম টোকেনে আমি যদি একটা কথা বলি, গত 15 বছরে বাংলাদেশে আপনারা এই 15 বছরকে আপনার জীবদ্দশায়, আমার জীবদ্দশায়, নীরা এবং ডক্টর মুজিবের জীবদ্দশায় আমরা দেখছি বাংলাদেশে কিডন্যাপ হওয়াটা সরকারি বাহিনীর হাতে ইটস বিকাম এ সিস্টেম, that within the system a state government can kidnap people and kill them, এবং ইটস বিকাম এ হ্যাবিট অফ দ্য গভর্নমেন্ট দ্যাট বাংলাদেশে গুম হবে, সেখান থেকে তাকে পাওয়া যাবে ইন্ডিয়াতে, এবং ধর্ষণের অগ্ররাজ্য বানানো, পুলিশকে ব্যবহার করা ব্যক্তি স্বার্থে। এখন তারেক রহমান হঠাৎ করে বলে বসলেন যে এই মাফিয়া সাম্রাজ্য 15 বছর যাদের অধীনে হইছে তারা চাইলে বাংলাদেশে এসে রাজনীতি করতে পারে, এবং এই দায়ভারটা উনি জনগণের উপরে চাপানোর চেষ্টা করলেন যে জনগণ চাইলে। কিন্তু আদৌ কথাটা হচ্ছে এই মুহূর্তে ওনার বিএনপির প্রত্যেক নমিনি বলছে আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করব। আওয়ামী লীগের কেউ গ্রেফতার হলে তারা থানা ঘেরাও করে বিএনপির লোকজনরা। আলটিমেটলি কি বিএনপির নির্বাচনী এজেন্ডা কি এইটা যে যে কোনো মূল্যে হাসিনা এবং শেখ পরিবারের সবাই এবং গুমকারী
খুনকারী, ধর্ষণকারী, হেলমেট বাহিনীর লোকজনদেরকে আবার বাংলাদেশে পুনর্বাসন করানো? ইজ ইট দেয়ার নির্বাচনী এজেন্ডা? দ্যাট ইজ এ কোশ্চেন নাও। কিছুদিন আগের থেকেই সবার মধ্যে সন্দেহ হচ্ছে এবং এরকম কথাবার্তা চলেও আসছে, আনন্দবাজার পত্রিকাতে ছাপাও হয়েছে দ্যাট হি মেড এ কম্প্রোমাইজ, ইন্ডিয়ার সাথে কিছু আহ, আহ, অত্যন্ত অসম্মানজনক কিছু কম্প্রোমাইজে তিনি আসছেন এবং তিনি দায়িত্ব নিছেন আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করাবেন। আওয়ামী লীগ সবচেয়ে পেয়ারের দল ইন্ডিয়ার, এটাকে উনি করাবেন। এখন এটা ছিল কথা এবং উনি এটাকে রিজয়েন্ডার দেন নাই, তখন লোকের মনে এটা ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে এখন দেখেন তার পদক্ষেপগুলো, দেখেন পদক্ষেপগুলো হচ্ছে সে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনার রেখে যাওয়া সন্তানদেরকে জনগণ চাইলে হচ্ছে শিল্ড, ওইটার আড়ালে মূল ইচ্ছাটা হচ্ছে তাদেরকে আবার রাজনীতি করতে দিবেন। এখানে আমাদের খুব ঠান্ডাভাবে দুইটা জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে যে ইন্ডিয়া, একটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর ইন্ডিয়া ওতপ্রোতভাবে জড়িত বাংলাদেশের রাজনীতিতে, একদম একসাথে ইন্টারমিংলড, কোনোভাবেই ছাড়ানো যাবে না। হোয়াট ইন্ডিয়া হ্যাজ ডান গত মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, তার বাবার আমলে কিছু, তার আমলে, আমি তার আমলেরটাই আসি, আর তার বাবার আমলে যা করছে ওটা তো আমরা এই সবসময় একটা কথা আছে না, আমি শুধু দেখানোর চেষ্টা করছি এখন যে ইন্ডিয়া কি করেছে, শেখ হাসিনার আওয়ামী লীগ, উনি একা না, আওয়ামী লীগ কি করেছে এটা দেখাচ্ছে, এবং ওনার দুই ছেলে মেয়ে তাদের বর্তমান অবস্থা কি এবং তারা কি করেছে। আমি এই তিনটা পয়েন্ট বললে আপনি বুঝতে পারবেন হাউ মাচ কারেক্ট হি ইজ আর হাউ মাচ রং হি ইজ। আমাদের সবসময় একটা কথা, আমরা কৃতজ্ঞ ভারতের কাছে যুদ্ধের সময় আমাদেরকে সাহায্য করায়। ওয়েল, যুদ্ধের সময় ভারতের সামনে আমাদের পার্সপেক্টিভ ছিল পাকিস্তানি হানাদারদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করা এবং তাদেরকে বিতাড়িত করা, এটা আমাদের পার্সপেক্টিভ। ইন্ডিয়ান পার্সপেক্টিভ ছিল পাকিস্তানকে দুই ভাগে ভাগ করো। দ্যাট ওয়াজ এ লং প্ল্যান। ওই প্ল্যানটা এখন সাকসেসফুল করতে হবে। ট্রেটার কিছু আছে আমাদের দেশে, বাংলাদেশে, ওই ট্রেটারদের মাধ্যমে উইল মেক আওয়ার এজেন্ডা টু সাকসেস। তারা যুদ্ধ শেষে 200 ওয়াগন রেলগাড়ি ভর্তি করে 2700 কোটি টাকার অস্ত্র নিয়ে যায়, মানে সেনাবাহিনীরা, ভারতীয় সেনাবাহিনী। সূত্র হচ্ছে দৈনিক অমৃতবাজার 12ই মে 1974। ওকে, ধান চাল গম 70-80 লাখ টন, গড়ে 100 টাকা করে 2160 কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য $10 বিলিয়ন নিয়ে গেছে। পাট 50 লাখ বেলের উপরে 400 কোটি টাকা, যার বর্তমান মূল্য $1.5 বিলিয়ন। ত্রাণ সামগ্রী পাচার করে নিয়ে গেছে 1,500 কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য $8 বিলিয়ন। যুদ্ধাস্ত্র, ঔষধ, মাছ, গরু, বনজ সম্পদ 1000 কোটি টাকা, $6 বিলিয়ন। সর্বমোট 5000 কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য $40 বিলিয়ন। সূত্র জনতার মুখপাত্র, 1 নভেম্বর 1975। বাংলাদেশের শিল্প কারখানা থেকে যন্ত্রাংশ চুরি করে আগরতলায় 5টা নতুন পাটকল স্থাপন করছে। লেখছে কে? এটা লেখছে আখতারুল আলম, দুঃশাসনের 1338 রজনী, পৃষ্ঠা 115-116। যুদ্ধের পর সীমান্তে 10 মাইল এলাকা ট্রেডের জন্য উন্মুক্ত ঘোষণা। এর ফলে চোরাচালান মুক্ত এলাকা গড়ে ওঠে, পাচার হয় দেশের সম্পদ। আবুল মনসুর আহমেদ, আমার দেখা রাজনীতির 50 বছর, পৃষ্ঠা 498। এই যদি বলেন, আমি আরো অনেক বলতে পারি। এই সময়টা আমি বুঝাতে চাচ্ছি, ভারত বাংলাদেশের জন্য কখনোই বন্ধু ছিল না। বাংলাদেশকে একটা উপনিবেশ বানিয়ে তার থেকে চুষে নিয়ে যাচ্ছিল। 3rd লার্জেস্ট কান্ট্রি বাংলাদেশ অ্যাজ পার দি রেমিটেন্স অফ ফরেন কারেন্সি, $12 বিলিয়ন নিয়ে তারা প্রত্যেক বছরে। ভারত, ডক্টর মাসুদ, আপনি মাত্র বলছেন ভারত কারো বন্ধু হতে পারে না, ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না। আপনাকে যদি, আপনি একজন শিক্ষিত মানুষ, একজন সচেতন মানুষ, আপনি পাশ্চাত্যে আমেরিকার মতো জায়গায় আপনি ডাক্তারি প্রফেশনে আছেন, আপনি কি মনে করেন যে ইন্ডিয়া স্রেফ বাংলাদেশের বন্ধু হতে পারে না, নাকি ইন্ডিয়া কারোই বন্ধু হতে পারে না? এই কথাটাকে আপনি কিভাবে দেখবেন? পরিষ্কার, এটা তো আমার দেখার কিছু নেই, এটা একদম বাস্তব সত্য যে ইন্ডিয়া কারো বন্ধু হতে পারে না। আসেন কাছের দেশগুলো দেখি। না ভাই, এক সেকেন্ড। রড লারসন, ইন্টারন্যাশনাল পিসের চেয়ারম্যান, উনি একজনকে ইমেইলে লিখছেন যে তুমি যদি কখনো একটা সাপ এবং একজন ইন্ডিয়ানের সাথে দেখা হয়, তুমি সাপ মারার আগে তুমি ইন্ডিয়ানরে মাইরা নাও।
এই প্রেক্ষাপটটাকে আপনি কিভাবে দেখেন? তার এই মন্তব্যটা কি ডেরিগেটরি, আপত্তিজনক নাকি বাস্তবতা? না না, এটা এটা ডেলিগেটরি নয়, এটা হচ্ছে কারেক্ট অ্যানালাইসিস। ইটস এ ভেরি কারেক্ট অ্যানালাইসিস। এর চেয়ে মানে যথার্থ বলেছেন উনি। আমি ভারত, আমি যেটা বলছিলাম, ভারতের যেমন ফারাক্কাবাদ, জয়দেবপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে নিয়ে যাওয়া, তারপরে একটা ওদের বইয়ের কথা আমি বলি, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পূর্ব পশ্চিম বইতে পৃষ্ঠা 923। সুনীল গঙ্গোপাধ্যায়, বইয়ের নাম হচ্ছে পূর্ব পশ্চিম, পৃষ্ঠা 923। ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায়, এসব তো আগে দেখেনি ভারতীয়রা। রেফ্রিজারেটর, টিভি, 2-in-1, কার্পেট, টিনের খাবার, এইসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে। দিস ইজ হোয়াট দে হ্যাভ ডান টু আস। নাও লেটস গো, আপনার আগের প্রশ্ন যে ইন্ডিয়া কারো বন্ধু হতে পারে কিনা, দেখা যাক, আমরা দেখি। ইন্ডিয়ার উত্তরে চায়না বন্ধু নাকি এটা জানেন আপনারা সবাই। 62-তে যুদ্ধ করেছিল, ইন্ডিয়ার পুরো একটা ডিভিশনকে ধরে নিয়ে চলে গেছে, অরুণাচল ক্যাপচার করে নিয়ে চলে গেছে ইন্ডিয়ার সাথে। এই হলো তাদের সখ্যতা। ইন্ডিয়ার পশ্চিমে পাকিস্তান ইন্ডিয়ার জনম শত্রু। ইন্ডিয়ার দক্ষিণে দুইটা ছোট ছোট দেশের কথা নিয়ে আসি, সিলন অ্যান্ড আর ওটা হচ্ছে কি, মালদ্বীপ। বোথ অফ দ্য মালদ্বীপ তো ইন্ডিয়া হটাও বের করে দিচ্ছে, সিলনের সাথে রিলেশনটা খারাপ। ইন্ডিয়ার পূবে বাংলাদেশ, আমাদেরকে তারা 54 বছর they have sacked us and they have destroyed our democracy, they have destroyed our all hopes. This is India. এটার কাছে। দূরের দেশে আসেন, কানাডা, they have killed people in Canada, যার জন্য কানাডা থেকে এখন ইন্ডিয়ানদেরকে বের করে দেওয়া হচ্ছে অনেক জায়গায়। আমেরিকা, এখানে নিউ ইয়র্কে they wanted to kill পান্নু নামে একজনকে মারতে চেষ্টা করেছিল। They wanted, তারা এত বড় দাদা, তারা সারা দুনিয়ায় ঢুকে ঢুকে মানুষকে মেরে আসে। আমেরিকা has threatened India that never do this again. এবং ইন্ডিয়ান যে লোক ছিল রয়ের, he was arrested from Czechoslovakia and brought back to America. এই হচ্ছে ইন্ডিয়ার কাছের এবং দূরের বন্ধুদের সাথে রিলেশনশিপ। This is what they have. ইন্ডিয়া গেল, এবার আসেন আওয়ামী লীগে আসেন। মানে আমি আসছি তারেক রহমানের পয়েন্টে, যে উনি এদেরকে আবার ফিরিয়ে আনতে চান, এই ইন্ডিয়ার সাথে আবার সখ্যতা চান। উনি ফিরিয়ে আনতে চান কাকে? আওয়ামী লীগকে। আওয়ামী লীগের আমাদের যে 57 জন অফিসার এবং অন্যান্য লোকজন মিলে প্রায় 74 লোকজনকে মেরে ফেলা হলো ইন বিডিআর। এটা এখন বাংলাদেশে স্বাধীন একটা কমিশন হ্যাজ অলরেডি গিভেন দ্য রিপোর্ট। রিপোর্টে কি আসছে আপনারা জানেন, আগেও জানেন যে রিপোর্টকে প্রকাশ করতে দেওয়া হয়নি। রিপোর্টে আসছে খুব ক্লিয়ারলি that 921 people from India came in that time. তার মধ্যে 67 পিপলের কোনো খবর নাই। তারা কোথায় গেছে, কেমনে গেছে, কোন দিক থেকে গেছে, nobody knows. ওই সময় ইন্ডিয়ান আসছে, ইন্ডিয়ান স্নাইপার। ওই সময় ইন্ডিয়ান স্নাইপার, বেস্ট স্নাইপার যে তার নাম হচ্ছে লক্ষণ সিং, লক্ষণ সেন। লক্ষণ সেন ইজ নাগা রেজিমেন্টের একজন অফিসার। I'm sorry, not an officer, he's an army personnel. সে one of the best sniper of South East Asia. তাকে পাঠানো ছিল বাংলাদেশে মানুষ মারার জন্য। দ্যাট ইজ লক্ষণ সেন। তারপরে রণবীর রমেশ, গার্ডিয়ানের সাউথ ইস্ট এশিয়ার যে রিপোর্টার ছিল, হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু রিপোর্ট দ্যাট শাকিল আহমেদ ইজ কিল্ড। নোবডি নিউ বাংলাদেশে তখন মারা গেছে কিনা। হাউ ডিড ইউ নো দ্যাট? ওকে, ইন্ডিয়ান সম্পৃক্ততা দেখেন। এবার আসেন আওয়ামী লীগের সম্পৃক্ততা। শেখ হাসিনা ইজ ইনভলভড, ইট ইজ অলরেডি ইন দি যে কমিশন বলেছে। 2 নম্বর, ফজলুল তাপস আওয়ামী লীগ, শেখ সেলিম আওয়ামী লীগ, মির্জা আজম আওয়ামী লীগ, জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগ, তারপরে শেখ তোরাব আলী আওয়ামী লীগ, তারপরে আপনার সারা খাতুনের নাম বলেছি, এরা সবাই আওয়ামী লীগের। দে অল কনস্পায়ার টুগেদার যেন স্মুথলি যেন মেরে ফেলা যায়। ওই সময় জেনারেল ওয়াকার, আজকের ওয়াকার, he used to be the 2IC in charge of one battalion. 2IC ছিল কিন্তু সিও ছিল না। 17 That's right. battalion. যখন ব্রিগেডিয়ার জেনারেল হাকিম wanted to get in, জেনাকে ঢুকতে হবে, আমাদের একজন সোলজারকে মেরে ফেলছে, he said আপা তো মানা করেছে। আপা মানা করবে কেন? তার সোলজারকে বাঁচানোর জন্য যাবে বাংলাদেশ আর্মি, এখানে আপা মানা করবে কেন? she was part of the conspiracy. এই আওয়ামী লীগ, এটা হচ্ছে আওয়ামী লীগ। হোয়াট দে হ্যাভ ডান, গুম খুন এগুলোর কথা তো যদি বলেন তাহলে কি আমাকে অনেক কিছু মনে করিয়ে দিতে হয়। আপনাকে পিলখানা মনে করে দিতে হয়, লগি বৈঠার কথা মনে করিয়ে দিতে হয়, ভয়ঙ্কর আয়না ঘরের কথা মনে করিয়ে দিতে হয়, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাওয়া মনে করিয়ে দিতে হয়।
তারপরে বাক স্বাধীনতার কথা মনে করিয়ে দিতে হয়, বিনা ভোটে বলপূর্বক ক্ষমতা দখল মনে করিয়ে দিতে হয়, হাসিনার শাসন শোষণে জনগণ ভয়ে বিড়ালের মতো দিনরাত করতো, হেলমেট বাহিনীর কথা মনে করিয়ে দিতে হয়। এইসব মনে করিয়ে দেওয়ার পরেও তাদেরকে আমাকে নিয়ে আসতে হবে। এখন দেখা যাক তার সুসন্তান কারা। তার সুসন্তান একজন জয় আর একজন সায়মা। সায়মাটা শেষ করে তারপরে জয় আসি। Saima gave all false reports about her education, and with huge lobbying of Sheikh Hasina, she got the post of the director of Southeast Asia World Health Organization. এই পোস্টে তাকে দেওয়া হলো। তার কোথাতে পাস করছে? শেখ মুজিব ইউনিভার্সিটি থেকে। তার নানার নামে একটা ইউনিভার্সিটি আছে, কোথায় আছে নোবডি নোজ। শেখ মুজিব ইউনিভার্সিটি, কাগজের ইউনিভার্সিটি, ওইখান থেকে সে বিরাট ডিগ্রি করছে অন অটিজম। তার হেলথে ভীষণ তার উৎসাহ, তার নিজের বাচ্চা কাচ্চা অটিস্টিক, এই জন্য সে নাকি অটিজমের উপরে সেই সিজন এক্সপার্ট ইন দ্য ওয়ার্ল্ড। অল ফলস ডকুমেন্ট দিছিল সে। ইট ওয়াজ টেকেন আউট অন 21 জুলাই 2025। শি ইজ কিকড আউট। আপনি একে আবার নিয়ে আসতে চাচ্ছেন, যে ফ্রড করছে আন্তর্জাতিকভাবে, তাকে আপনি আবার নিয়ে আসতে চাচ্ছেন যে আমি ওদেরকে আবার আমি রিহ্যাব করবো। জনগণ চাইলে, জনগণ চাইলে তো শিল্ড রে বাবা, ও তো শিল্ড দিয়ে রাখছেন, নিচে তো আপনার কথাটা আপনি বলতেছেন। সো দ্যাটস অ্যানাদার। আরেকজনকে জয়, মহান জয়। মহান জয়ের বেতন ছিল কয়েক 25 কোটি টাকা পার মান্থ। এখানে আমেরিকাতে প্রকাশ হয়েছে, উই নো দ্যাট। তার শুধুমাত্র দেখেন আপনি কতবার সে ইউএসএতে অ্যারেস্ট হয়েছে, কতবার। জাস্ট লেট মি টেল ইউ দ্যাট। ইউ ওয়ান্ট হিম টু বি আওয়ার লিডার। একটা হচ্ছে টারান্ট কাউন্টি, টেক্সাস, 1998, arrested for driving while intoxicated, DWI, এবং ক্যারিং আনলাইসেন্সড হ্যান্ডগান। হি ওয়াজ কনভিক্টেড, ফাইন করা হয়েছে $500, সেন্টেন্স হয়েছে 120 দিন জেলে এবং 24 মাসের প্রবাসন ছিল। ইউ ওয়ান্ট দিস গাই টু বি ইয়োর লিডার? ইউ ওয়ান্ট দিস গাই টু ডু পলিটিক্স ইন ইয়োর কান্ট্রি? হ্যানোভার কাউন্টি, ভার্জিনিয়া, 2000 সাল, চার্জড উইথ রেকলেস ড্রাইভিং। এবারও তাকে 1 দিন জেল দেওয়া হয়েছে। ফেয়ারফ্যাক্স কাউন্টি, ভার্জিনিয়া, 2000 সাল, কনভিক্টেড রেকলেস ড্রাইভিং। অলওয়েজ যে ড্রাইভ পর্যন্ত রেকলেসলি করে, হাউ হি ইজ গোইং টু ড্রাইভ ইউর কান্ট্রি? How he is going to take and steer your country? Traffic violation. He also recorded charges for speeding. Rappahannock County 2001, Arlington County 2004. কোথায় অ্যারেস্ট হয় নাই সে? প্রায় ডজন খানিকবার অ্যারেস্ট হয়েছে যে আমেরিকায়। তার এই অন্যায়ের পরে যে মানুষ শুধরায় না সে, এই লোককে তারেক রহমান বলছে তাদেরকে ফিরায় নিয়ে আসবো। দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের উপরের থেকে শনির দশা শেষ হবে না ইফ দিস ইজ অ্যালাউড। জনগণকে আমি সোচ্চার হতে বলি। আমি একজন জনগণ, আমি একজন সাধারণ মানুষ। সব মানুষকে সোচ্চার হতে বলি এগুলোর বিরুদ্ধে। বিএনপির যে প্যাক্ট ছিল ইন্ডিয়ার সাথে, প্রথমে যে বললাম, ইজ ইট কামিং আউট ট্রু? কথাগুলো কি এখন সত্য মনে হচ্ছে? তাদের আচার আচরণে কথাগুলোকে 2 আর 2 4 মিলে যাচ্ছে? যদি যায়, পিপল শুড ওয়েক আপ, পিপল শুড ওয়েক আপ। অ্যান্ড আমি মাহমুদুর রহমানের ভাষায় বলবো, উনি একটা কথা বলেছেন, এনিবডি ভোট দেবেন কিভাবে? মার্কা দেখে না, মানুষ দেখে না। আপনি মানুষকে দেখবেন কোনটা, এই মানুষের একটা ক্যারেক্টার দেখবেন। ইজ হি ইন্ডিয়ার গোলাম, না ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারবে? এইটা দেখে ভোট দিয়েন। ইন্ডিয়ান দালালকে আর একবার ভোট দিয়েন না। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে। আর ডক্টর মাসুদ, জি বলেন। having heard everything, this is a simple question. Do you think Tarek Rahman, is he right now under the influence of India and Indian doctrine in Bangladesh? Oh, definitely. This is what he's proving. He is advocating for India, which I have just now shown যে কি পরিমাণ ক্ষতি বাংলাদেশের করেছে। এবং সে আওয়ামী লীগকে রিহ্যাব করতে চায়, যে আওয়ামী লীগকে আমি মাত্র দেখালাম। আপনাদের সবার মনে আছে, সবাই জানেন, আমি জাস্ট মনে করিয়ে দিয়েছি কি কি অন্যায়গুলো তারা করেছিল। এবং কাদেরকে আনবে আমাদের নেতৃত্বে? শেখ হাসিনার রেখে যাওয়া সন্তানদেরকে। আহা, কি সুসন্তান তারা! এক একজনের সুকর্মর লিস্ট আমি আপনাদেরকে দিলাম। আপনি একটা কথা বাদ দিয়েছেন, আমি একটু আপনার লিস্টের সাথে অ্যাড করাতে চাই, বলেন। যেটা না করালেই না। উনি 2003 সালে ক্যালিফোর্নিয়াতে তার বন্ধু আরাফাত সহ, প্রস্টিটিউট সহ একটা হোটেলে গ্রেপ্তার হয়েছে। ঝামেলাটা হয়েছে এই, ওইখানে প্রস্টিটিউটদের যেই টাকায় হায়ার করছিল, ওই টাকাটা দিতে রিফিউজ করছিল আরাফাত।
প্রস্টিটিউটরা দুইজনের সোফা ভাঙ্গা 911 কল করছে। পুলিশ সজীব ওয়াজেদ জয় এবং আরাফাতকে গ্রেফতার করছিল এবং ওখানে $11,000 বন্ডে দুইজনে রিলিজ হয়েছিল। সো এটা হচ্ছে হাসিনার সুসন্তান, যাদেরকে তারেক রহমান দেশে নিতে চান। এখন মাসুদ ভাই, আপনাকে এই কথাটা কোশ্চেন না করলেই না। ডোন্ট ইউ থিংক দেয়ার ইজ সাম সিমিলারিটি বিটুইন জয় এন্ড তারেক রহমান? ওয়েল সোফার ইন্ডিয়া প্রীতির দিকে তো নিশ্চয়ই আছে, ইন্ডিয়াকে ভালোবাসার দিকে তো নিশ্চয়ই এদের প্রচন্ড মিল। এবং ওই যে আমাদের পায়ে ধরে চলতে হবে 5 বছর, এটাও একটা মিল। জয়ও মনে করে। ভাই এই মিলটা হবে না কেন? আপনি জয় হার্ভার্ড ইউনিভার্সিটিতে 3 দিনের একটা ক্লাস করছে কন্টিনিউইং এডুকেশনের আওতায় গভর্নেন্সের উপরে, এবং বাংলাদেশে বলছে উনি সরকার পরিচালনার ক্ষেত্রে মাস্টার ডিগ্রি করছে হার্ভার্ড থেকে। এখন বরকতুল্লাহ ভুলু কইতেছে জয় নাকি লন্ডনে 6 বছরের ডিগ্রি নিছে। এই ডিগ্রি কোনটা আমি নিজেও জানি না। না না, এটা বরকতুল্লাহ বুলু এরা এবং শামীম ওসমান এই ধরনের মানুষরা সাধারণত পরজীবী, এবং তারা সাধারণত মানুষকে তেল দিতে দিতে এতই দিয়ে ফেলে যে যেটা আর মানে পরে যে যাকে দিচ্ছে সেও লজ্জা পায়। যদিও এরা দুজন কেউ লজ্জা পায়নি এখনো, সেও লজ্জা। আপনাদের হীরক রাজার দেশের একটা ডায়লগ মনে করিয়ে দিই আমি। একটা পর্যায়ে হীরক রাজা বলছে তার রাজ জ্যোতিষী ওই দিন থেকেই হীরক অব্দের শুরু। রাজ জ্যোতিষী বলছে আপনি যা বলেন আপনি গুরু, আর সব অব্দ মুছে ফেলো। উনি বলছেন তা গ্রহ নক্ষত্র কিছু মুছে ফেলতে হবে কি? তখন রাজা বলছেন তুমি নিজের কাজ করো দেখি। 2 মাস তেল হয়ে গেছে আর কি, 2 মাস তেল হয়ে এদের তেল দিতে দিতে কোথায় গেছে। শামীম ওসমান একবার ইয়েতে দাঁড়িয়ে বলেছিল, সংসদে দাঁড়িয়ে বলেছিল আমার ভাই মারা গেল, ভাইকে বললাম ভাই দলের কি হবে? ভাই বললেন চিন্তা করো না। শামীম ওসমান বলতেছে, নিজের কানে শুনছি, চিন্তা করো না, শেখ হাসিনা উলিয়া লেভেলে চলে গেছে। শেখ হাসিনা মিটি মিটি হাসে, সে তখনও বলে না যে তুমি তোমার নিজের কাজ করো দেখি, এটা বলে না। আর তারেক রহমানের কথা বলা হয় অজু করে তার নাম নিবেন, অজু করে নাম নিবেন। হ্যাঁ, এটা বলে তারেক রহমান বলছে যে তুমি তোমার নিজের কাজ করো দেখি। এই হচ্ছে অবস্থা। তেলবাজ লোকদের দিয়ে আজকে আমাদের সমাজ ভরে গেছে, যারা তেল দিয়ে আর কোনো কিছু নেই, কার কোনো গুণাবলী নেই, তাদের ওই তেল দিয়ে একটা লেভেলে আসতে চায়। এবং এটা জনগণ এখন জানে, জনগণ বোঝে, এবং জনগণ ঘৃণা করে এই সমস্ত জিনিসকে। সাধারণ শিক্ষিত মানুষ তো প্রচন্ড ঘৃণা করে এগুলাকে। ডক্টর মাসুদ, অনেক ধন্যবাদ। মুজিব ভাই এবং নীরা, আপনাদেরকে একটা ভিডিও দেখাবো আমি, এটার উপরে আপনাদের বাচ্চাটাকে বাবা বুকে চাইপা ধইরা কোন রকম নিজেকে বাচ্চাটাকে প্রোটেক্ট করার চেষ্টা করলো, পুলিশরা তাকে চ্যাংদোলা করলো। পুলিশ কমিশনার নিজে লাঠি দিয়া টি শার্ট পইরা সামনের দিক দিয়া সে ওখানে পিটাইতেছে, কিন্তু পিছনে পুলিশ রাখছে যাতে ওনাকে যেন কেউ না পিটায়। এবং এরপরে উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে বাহাবা নিতেছিল এইটা বইলা। ডক্টর মুজিব, খুবই দুঃখজনক এবং মর্মান্তিক চিত্রটা দেখলাম। এটা বেসিক্যালি বললো আমাকে এটাই যে 24 জুলাই আন্দোলনে আলটিমেটলি যে চেতনা নিয়ে মানুষ আন্দোলন করছে, পুলিশি রাষ্ট্র, পুলিশি যে অত্যাচার অবিচার, এবং পরবর্তীতে পুলিশের উপরে যে জিনিসটা হয়েছে তাতেও আমার মনে হয় না পুলিশের কোনো শিক্ষা হয়েছে। পুলিশ এই দেশে এখনো স্বৈরতান্ত্রিক পুলিশের কি সংস্কার করছে, ড্রেস চেঞ্জ করা ছাড়া তাদের মন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে আমি দেখি না। যতদিন পর্যন্ত একটা সভ্য রাষ্ট্রের পুলিশ জনগণকে রেসপেক্ট না করতে শিখবে, ততদিন পর্যন্ত এই পুলিশকে যে কেউ স্বৈর শাসকের হাতিয়ার হিসেবে ইউজ করতে পারবে। আমার মনে হয় আমাদের সাধারণ জনগণ এবং বিশেষ করে যুব সমাজ এই পুলিশ দেখতে চায় না। হাদির হত্যার বিচার দাবি, এটা 18 কোটি মানুষের দাবি, এটা শুধু ওখানে যারা ছিল তাদের দাবি নয়। এবং হাদির মতো একটা ছেলের জন্য আপনি দেখছেন লাখ লাখ জনতা দাঁড়িয়ে গেছে। সেই জায়গাটাতে এই রাষ্ট্রের ব্যর্থতা যে তার খুনিকে তারা এই দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করছে এবং ধরে নাই, এবং এতদিনেও
তার বিচার করতে পারতেছে না, এটা রাষ্ট্রের ব্যর্থতা, ইউনূস সাহেবের ব্যর্থতা। এবং আমি মনে করি যেখানে অন্যান্য খুন খারাপি কুইকলি এই একই পুলিশ বাহিনী ধরে ফেলতে পারে, এই ইন্টেলিজেন্স বাহিনী ধরে ফেলতে পারে, একে এইখানে না ধরাটা, এটা আসলে এটার ভিতরে কোনো একটা কিন্তু রয়ে গেছে। আমার কাছে মনে হয় এটার পিছনে একটা ষড়যন্ত্র আছে, এবং এটার সাথে এখনকার যে সরকার বা সরকারের কোনো কোনো মহল এটার সাথে অতপ্রোতভাবে জড়িত। এবং আমি মনে করি জনগণ কখনোই এই মাইন্ডসেট থেকে বেরো আসা উচিত হবে না যে হাদির হত্যার বিচার হবে না। হাদির হত্যার বিচার মানে আমাদের দেশে একটা সভ্যতা, একটা ন্যায় বিচার, একটা ইনসাফের রাজনীতি তৈরি করা। এবং জনগণ যতদিন পর্যন্ত ইনসাফ না দেখবে, সেই ইউনূস সাহেব হোক আর যেই সাহেবই হোক, জনগণ কিন্তু কাউকে ক্ষমা করবে না। আমিও ক্ষমা করব না, আপনিও ক্ষমা করবেন না, যারা এখানে আজকে আছেন এবং সাধারণ জনগণ। যতদিন পর্যন্ত হাদির হত্যার বিচার হবে না, ততদিন পর্যন্ত ইউনূস সাহেবকে এই দায়ভার নিয়ে, সে যতই নোবেল প্রাইজ পাই, যত কিছুই করুক, তাকে এই দায়ভার নিতেই হবে যে তার শাসনামলে এই ধরনের একটা জিনিস ঘটেছে যেটা তিনি প্রোটেক্ট করতে পারেননি, এবং তার শাসনামলে একটা খুনিকে সরকারি যন্ত্রের মাধ্যমে তাকে পার করে দেওয়া হচ্ছে, এবং পরবর্তীতে সরকারি যন্ত্র তাকে ধরার চেষ্টা করেনি, বরং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে। এবং যারা ইনসাফের দাবি তুলতেছে তাদের উপরে অমানসিক অত্যাচার করছে। এটা একটা ন্যাক্কারজনক। এবং আপনি যে ডিএমপি কমিশনকে দেখালেন, এইগুলো আসলে অমানুষ। মানুষ কিভাবে ইয়ে করে না। আমি জানি না বাংলাদেশের পুলিশের প্রবলেমটা কি হয়, তারা হাতে একটা অস্ত্র পেলে, একটা লাঠি পেলে মনে করে তারা এই রাজা হয়ে গেছে। জনগণ এদের ধিক্কার জানায়, আমি মন থেকে এদের ধিক্কার জানাই। আমি আশা করব তারা সভ্যতা আনবে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে, এবং পুলিশকে শিখাবে মানুষকে কি করে রেসপেক্ট করতে হয়, মানুষের স্বাধীনতার, মানুষের সার্বভৌমত্ব, মানুষের অধিকার, মানবাধিকার, এগুলি কি করে সংরক্ষণ করতে হয়। আমার মনে হয় পুলিশদের শুধু লাঠি চালানো আর গুলি চালানোর শিক্ষা না দিয়ে মানুষ বানানোর দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর, রাষ্ট্রযন্ত্রের এবং পুলিশ ডিপার্টমেন্টের, এবং পুলিশের যেসব একাডেমি আছে এগুলোতে আগে পুলিশকে মানুষ বানাবার চেষ্টা করেন, তারপর পুলিশ বানিয়ে। ওকে, নীরা, আপনার কাছে যাব। একটা বাচ্চাকে একটা বাবা কোলে নিয়ে হাদির বিচারের জন্য শাহবাগে গেল। তার স্বপ্ন বাচ্চাকে দেখাবে যে আমরা বিচারের জন্য আন্দোলন করছি। আর এই 2-3 বছরের বাচ্চাটাকে অসহায়ের মতো আঁকড়ে ধরে বাবাটাকে কিভাবে পুলিশ অপদস্থ করলো, শারীরিকভাবে নির্যাতন করলো। আপনি এই সার্বিক অবস্থায় বাংলাদেশের পুলিশকে এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে এবং এই গোয়েন্দা সংস্থাগুলোকে আপনি কিভাবে দেখেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতাকে আপনি কিভাবে দেখেন? জেকব ভাই, যে চিত্রটা দেখলাম বা গত 2 দিন থেকে এই বিষয়টা, আসলে এখানে আমার কোনো ভাষা নেই কিভাবে ব্যাখ্যা করব। যে একটা কথা হলো যে যে বিচারের জন্য এত কিছু হলো, তাহলে কি এই যে 24-এর আন্দোলন যেটা হলো, এত তাড়াতাড়ি ভুলে গেল এই পুলিশরা যে কি সিচুয়েশনটা দাঁড়িয়েছিল, কি হয়েছিল 24? এত তাড়াতাড়ি ভুলে গেল? 18 মাসেই ভুলে গেল 24-এর কথা? এত তাড়াতাড়ি ভুলে গেলে তো এই 54 বছরের এত অত্যাচার আমরা কি করে ভুলে যাই? আমরা কি করে ভুলে যাই 54 বছরের অত্যাচার? এই যে অত্যাচার, আমরা পার্শ্ববর্তী দেশ দ্বারা অত্যাচারিত হয়ে আসছি, আর এই 2 ফ্যামিলি সবকিছু ভাগ করে নিল পালাক্রমে, এবং তারা যেটা বলবে সেটাই হবে। আজকে তারা বলছে জনগণ চাচ্ছে, এবং জনগণ যদি চায় তাহলেই তারা আসতে পারবে, তাহলেই তারা পলিটিক্স করতে পারবে এই বাংলার মাটিতে। কিন্তু এটা কি সেই 4 কোটি করে ভাগ করে নিল তারা? আর আমরা জনগণ আজকে কোথায় আছি? আজকে আমাদের দেশ আছে বলে আমাদের দল আছে, আমরা জনগণ আছি। আজকে যদি আমাদের দেশ না থাকে, আজকে যদি আমরা একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাস করতে না পারি, তাহলে আমাদের অস্তিত্ব কোথায়?
আমাদের অস্তিত্ব কি এই দুই ফ্যামিলির মধ্যেই আমরা সীমাবদ্ধ, না এর বাইরে আমরা জনগণ আছি? আমাদের জনগণের চাহিদা বলতে কিছু আছে। নীরা, একটা কথা আপনি একটু চিন্তা করেন, আপনি যাদের কথা বলছেন যে পুলিশটা কি 24-এর কথা ভুলে গেছে? নীরা, পুলিশের 4 ভাগের 3 ভাগ পুলিশ হাসিনার পতন চায় নাই, তারাই হাসিনাকে 15-16 বছর টিকায় রাখছে। এখন এই পুলিশ একটা অসহায় বাবাকে বাচ্চা সহ এভাবে অপদস্থ করে আপনি দেখলেন। পুলিশ কমিশনার নিজে পিছনে যাতে তাকে কেউ পিটানি না দেয়, পিছনে আর্ম পুলিশ রেখে সে লাঠি দিয়ে লোকজন পিটায়। আচ্ছা, আপনি কি শুনছেন? যখন পুলিশের এই আচরণ এমন, এই ঘটনা যাইতে না যাইতে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ এখন বলে বসছে তাদের বেতন বাড়ায় দিতে হবে। আপনি আপনার মুখে, আপনি বলছেন আপনার মুখে ভাষা নাই, আপনি এখন বুঝেন যে আমি জেকব কেন গালিগুলো দেই। এই কনক্রিট ছেলেরা এই বাবাকে মারার পরে, পুলিশকে পেটানোর পরে, এই কনক্রিট ছেলেরা এখন বলে আমার বেতন বাড়াইয়া দাও। আপনি আমাকে একটু ভালো বাংলা বুঝাইতে পারেন যে বাংলা দ্বারা আমি এদেরকে একটু ভদ্রভাবে গালি দিতে পারি? মানে আপনার কাছে আমি অনুভূতিটা জানতে চাই। এই বাবা কি কোনোদিন তার বাচ্চাকে শিখাতে পারলো যে এই দেশে বিচার চাইতে গেলে তোমাকে পিটানো হবে? তুমি বিচার চাওয়ার কোনো জায়গা বাংলাদেশে নাই, এটা কি তা প্রমাণ করে না নীরা? ডক্টর মাসুদ, আমি আপনার কাছে যাব। এই বাচ্চা জীবনে কি শিখলো? 3 বছর বয়সে বাবার কোলে আসলো একটা হত্যার বিচার চাইতে, এবং সে এসে দেখলো যে এই দেশে বিচার পাওয়া যায় না, আর বিচার চাইতে গেলে তাকে পিটানো হয়। এবং পুলিশ কমিশনার নিজে লাঠি দিয়ে মানুষ পিটায় এবং তার পিছনে পুলিশরা গার্ড রাখে যাতে কানকির ছেলের গায়ে কেউ হাত দিতে না পারে, কেউ পেশাব করতে না পারে। ডক্টর মাসুদ, আমার কাছে, আপনাদের কাছে ভাষা নাই, কিন্তু আমার ভাষা এরকম রে ভাই, এর বাইরে আমার ভালো কোনো ভাষা নাই। আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুঃখজনক। একটা বাবা তার বাচ্চাকে ধরে আছে, তাকে মারা হচ্ছে। এর চাইতে আপনাদের মনে থাকতে পারে তখনও সোশ্যাল মিডিয়া এত চালু হয় নাই। ভারত ইসরায়েলের একটা জায়গাতে ওয়েস্ট ব্যাংকে একটা লোককে তার 11 বছরের বাচ্চা সহ একটা পাথরের পিছনে লুকায় ছিল, গুলি করে বাচ্চাটাকে মেরে ফেলছিল। সেন্সেশন তৈরি করে ফেলছিল সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে সেন্সেশন তৈরি করছিল যে ইসরায়েল একটা অন্যায় কাজ করতেছে। এখন তো নাম হয়ে গেছে, কিন্তু তখন এটা ছিল। তার মানে সমস্ত মানুষ যদি দেখতে পারে ঠিক মতন, তাহলে পরে তাদের কাছেও খারাপ লাগবে। পুলিশের তো হেল্পিং হ্যান্ড হওয়ার কথা, তাদের তো মানে তারা শুধু মারধর করবে, এইটাই এখন বাংলাদেশে সবার মনে মনে আছে যে পুলিশ মানেই হচ্ছে অত্যাচারী, পুলিশ মানেই হচ্ছে ঘুষ গ্রহণকারী, পুলিশ মানেই হচ্ছে নির্মমতা, পুলিশ মানেই হচ্ছে হৃদয়হীনতা। কিছু দুই একটা জিনিস এখন দেখতে পাচ্ছি, এটা ওদের একটা গুড সাইন যা দেখা যাচ্ছে। আমি জানি না কতদিন থাকবে, যে ভোটের ব্যাপারে, ইলেকশনের ব্যাপারে বর্তমান পুলিশ চিফ যিনি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নয়, বর্তমান পুলিশ চিফ যিনি, উনি বলেছেন যে বেঁচে থাকার, জনগণের মধ্যে বেঁচে থাকার একটাই রাস্তা, নিউট্রাল থাকবা, কোনো দলের পক্ষে যাবে না। দ্যাটস হোয়াট হি ইজ টেলিং। অ্যাটলিস্ট কালকের সংবাদে তাই শুনলাম। যার জন্য কোনো দলই গিয়ে তাদের কাছে, মানে যে বিএনপি গেলে কথা বললেই শুনবে, এটা শুনতেছে না এখন আর, দে আর নট লিসনিং টু দ্যাট। তো এই জিনিসটা যদি করতে পারে পুলিশ, যে নিরপেক্ষ থাকতে পারে পুলিশ, তাহলে পুলিশ আবার হয়তো কোনো এক সময় শ্রদ্ধার জায়গায় আসবে। বর্তমানে যে চিত্র আপনি দেখালেন, তাতে শ্রদ্ধা নয়, করুণা, ঘৃণা এগুলোই আসে। ধন্যবাদ। ওকে, ডক্টর মাসুদ, আপনাকে এই যে পুলিশ কমিশনার বাংলাদেশে, ইজ ইট বিকাম হ্যাবিট যে একজন পুলিশ কমিশনার নিজে একটা টি শার্ট পরে লাঠি নিয়ে রাস্তার কুত্তার মতো সে লোকজনকে পিটানো শুরু করলো, এবং এই পিটানোর পরে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে অলমোস্ট গুছাই আনছি। কপিক্যাট। এই লোকটা ডক্টর মাসুদ নামের শেষে সে লেখে এনডিসি। কপিক্যাট হচ্ছে যে একজন আরেকজনটা দেখে ওই একই রকম কাজ করে ভাবে যে একই রকম রেজাল্ট হবে। হারুন কোনো এক সময়, ডিবি হারুন কোনো এক সময় বিএনপির এক মহান নেতাকে প্রচুর মারধর করছিল।
এবং তারপর থেকে তার উত্থান শুরু হয়, উপরে উঠতে থাকে সে, এবং সে প্রেসিডেন্টের কাছের লোক হয়ে যায়, প্রধানমন্ত্রীর কাছের লোক হয়ে যায়, একটার পর একটা পদক পেতে থাকে ওই মারধরটা করার পরে। তো এ হয়তো ওই কপি ক্যাট, সে ভাবছে যে আমিও ওটা মারধর করি, ছবি উঠুক, টি শার্ট পরে মারধর সেও করছিল, আমিও টি শার্ট পরে মারধর করি, করলে পরে আমিও হয়তো ওই একই রকম উপরে উঠে যাব। এই ধরনের বালখিল্যতা আমাদের পুলিশদের মধ্যে, কিছু অর্বাচীন লোক তো আছেই, অর্বাচীনদের কোনো নাম্বারের কোনো শেষ নেই, প্রচুর অর্বাচীন পুলিশ আছে যাদের বালখিল্যতা আপনি দেখবেন এরকম, যে এরকম আগের মতন যদি আবার টি শার্ট পরে সাধারণ পাবলিকরা পিটাই, আমি হয়তো উপরে উঠতে শুরু করব। না ভাই, এতে উপরে উঠায় না কাউরে। আজকে ডিবি হারুন পালায় বেড়াচ্ছে, মৃত্যু ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। আজকে শুনি নিউ ইয়র্কে, কালকে শুনি ফ্লোরিডায়। ফ্লোরিডায় খোঁজ করতে যাই, শুনি সে ফ্লোরিডায় না এসে চলে গেছে টেক্সাসে। কেন? তাকে আমেরিকান হোমল্যান্ড সিকিউরিটি খুঁজে বেড়াচ্ছে, কি হবে? তাকে খুঁজে বেড়াচ্ছে। তো ওই এই ধরনের মারধর করলে পরে ফলাফল ভালো হয় না, এ ধরনের ভূমিকায় ফলাফল কখনো ভালো হয় না। ডক্টর মাসুদ, আপনি মনে করেন কিনা যে জেনারেল জাহাঙ্গীর, স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং শেখ সাজ্জাদ, they were being appointed by জেনারেল ওয়াকার, তারা তাদের লয়ালটি ডক্টর ইউনূসের প্রতি না, তাদের লয়ালটি ওয়াকারের প্রতি, এবং প্রতিটা মুহূর্তে জেনারেল জাহাঙ্গীর ডক্টর ইউনূসের প্রতি কোনো লয়ালটি না দেখাইয়া ওয়াকারের প্রতি তারা লয়ালটি দেখায়। এখন হাদির বিচার করতে গেলে এই দৈত্যটা বেরিয়ে আসবে, এই দৈত্য বেরিয়ে আসা সেনাবাহিনী এফোর্ড করে না, কারণ হাদির হত্যাকারীকে বের করতে গেলে নূরকে যারা পিটাইছে ওইটাও বাইরেই আসবে, এবং এগুলো মূলত সবকিছু ওয়াকার অর্কেস্ট্রেট করছে, পিছন থেকে করছে। কেউ আর ওয়াকারকে গালি দিতে সাহস পায় না, দেশের কোনো মিডিয়া ওয়াকারের সম্পর্কে কথা বলতে সাহস রাখে না। আপনি জানেন যে গতকালকের একটা টেলিভিশন স্টেশনের 21 জন কর্মচারীকে সেনাবাহিনী তুলে নিয়ে গেছে উত্তরা থেকে। বাংলাদেশে সেনাবাহিনীর সম্পর্কে তারা একটা মন্তব্য করছে এই বাচ্চাটাকে নিয়ে, যেই ভিডিওটা আমি দেখাইছি বাচ্চাটাকে বুকে জড়ায়া ধরার, এই ভিডিওটা তারা কেন দিছে মিডিয়াতে? এইটার জন্য 21 জন সাংবাদিককে একটা বেসরকারি টিভি, অনলাইন টিভি পোর্টাল তাদের 21 জনকে নিয়ে গেছে, জোর করে নিয়ে গেছে। নেওয়ার পরে যখন দেখছে এটা আবার লাইভে চলে আসছে, সাথে সাথে তাদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে তারা, এবং রাত্র 12টার সময় গত রাত্রে তাদেরকে ছেড়ে দিছে। তো সার্বিকভাবে ওয়াকার যে পিছনে বসে এই কাজগুলো করছে এবং দেশের কোন মিডিয়া এটা নিয়ে কথা বলতে পারছে না, তারা যদি 21 জন সাংবাদিককে এক রাতে তুলে নেয়, আপনি কি মনে করেন না বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া অফিসে হাসিনা শাসন আমলে যেভাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে লোকজনদেরকে গ্রেফতার করতো, আমরা এখন ওখানেই দাঁড়াই আছি? এক্ষেত্রে তাই আগে যারা ফ্যাসিবাদের দোষর ছিল এবং এখনো যারা যায়নি, তাদেরকে তাদের চরিত্র তো আর বদল হয়নি, সরকার বদলের দেখলেও চরিত্র বদল হয়নি। তারা এখনো আগের সরকারের প্রতি ভালোবাসার থেকে এবং তাদের কোনো কিছু ফাঁস করা যাবে না এই সব চিন্তার থেকে এখনো তাদের ফ্যাসিবাদী কার্যকলাপে লিপ্ত আছে আর কি। স্টিল এই ক্লিন করা হয়নি। ইউনূস সাহেব যেটা করেছেন যে হি ডিড নট ক্লিন, উনি আগাছা ক্লিন না করে ওই আগাছার মধ্যে নিজস্ব আপন লোকজনকে নিয়ে আসছেন, আরো কিছু যারা এনজিও করে তারা তার লোক, তারা সব বিভিন্ন পোস্টে চলে আসছে, যারা, এবং দেখবেন সব চট্টগ্রামের লোকজন, তার আশপাশের লোকজন সব, হয় তার ছাত্র, নাই তার ছাত্রী, নাই তার সাথে এনজিও করতো, নাই কোনো না কোনো এনজিও করতো। এই দোষে উনি দুষ্ট, এটা থেকে উনি মুক্ত হতে পারেন নাই। আগাছা যেখানে সাফ করার কথা সেখানে করেন নাই। আপনি জানেন, আমি শিওর আপনি জানেন এবং সারা দেশবাসী জানে যে শেখ হাসিনার হাতে সাজানো গোছানো সচিবালয়ের চিত্র জানেন কিরকম? আমি সেটা নাম্বার বলি। ওই সময়কার সচিব ছিল 3 জন ভারতীয়, এরা ভারতীয় নাগরিক বেশিরভাগ, এদেশে ট্যাক্সও দিত না, বাট এই দেশে বড় বড় কাজে তারা থাকতো। বেশিরভাগই হচ্ছে ভারতীয় নাগরিক অথবা ডাইরেক্টলি ভারতের প্রতি সমর্থন আছে এমন কিছু হিন্দু ভদ্রলোক। যেমন 3 জন ছিল সচিব, 32 জন ছিল অতিরিক্ত সচিব, 131 জন ছিল যুগ্ম সচিব, 53 জন ছিল সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিব ছিল 96 জন, আর ডিভিশনাল কমিশনার তোমার দিয়ে গেল। আপনি আমাকে যে কোনো জায়গা থেকে, সচিবরা মাত্র 3 জন, এছাড়া যে কোনো জায়গা থেকে 5টার নাম বলতে পারেন, বলে দিচ্ছি এখনই,
এনিওয়্যার। যেমন ধরেন সচিব কারা ছিল? অরুণদেব মিত্র, উজ্জ্বল বিকাশ দত্ত, রঞ্জিত কুমার বিশ্বাস। এটা কার পক্ষে কাজ করবে ভাই? আসেন, অতিরিক্ত সচিব কারা ছিল? স্বপন কুমার সাহা, ভীমচরণ রায়, জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস, স্বপন কুমার সরকার, শ্যামলকান্তি ঘোষ। 5টা বললাম, আমি 30 পর্যন্ত যেতে পারি, দরকার নাই। যুগ্ম সচিব 5টা বলি: পরিমল চন্দ্র সাহা, রতন কুমার সাহা, চন্দ্রনাথ বসাক, দিলীপ কুমার শর্মা, রবীন্দ্রনাথ রায়। দিজ আর অল ইন্ডিয়ান পিপল ইন আওয়ার সচিবালয়। আচ্ছা, তারপরে হচ্ছে উপসচিব। উপসচিব উত্তম কুমার রায়, বিপুল চন্দ্র রায়, জগদীশ চন্দ্র বিশ্বাস, তপন কুমার নাথ, বিকাশ চন্দ্র শিকদার। আমি 5টা করে বললাম সময় ইয়ে করার জন্য। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে এখনো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাঠামো। এই কাঠামো চেঞ্জ করতে না পারলে, এরকম পুলিশে আছে, আপনারা দেখেন নাই বহু পুলিশ আর্মস নিয়ে রেখে সব যে প্লেনে উঠতেছে, পালিয়ে যাচ্ছে। বিপ্লবের পরপর দেখেন নাই? তাদের কোনো চেক করা হচ্ছে না, তারা এয়ারপোর্ট দিয়ে দৌড়ে দৌড়ে সব চলে যাচ্ছে। আপনারা দেখেন নাই যে গাড়ি আসছে ইন্ডিয়ার থেকে, গাড়ি ভর্তি পুলিশ আসে, তারা এসে গুলি চালাচ্ছে সাধারণ মানুষের প্রতি। এগুলো আরো ইনভেস্টিগেট করার কথা ছিল, হয়নি। কিন্তু ইনভেস্টিগেট করলে এগুলো সব বেরিয়ে আসবে। তো এই যারা এরা বসে আছে, যারা, তারা এদেরই সহচর, এদেরই সাথী। দে উইল বিহেভ লাইক দিস, এরকমই বিহেভ করবে। মূল কাজ যেটা করা উচিত, আগামী সরকার করবে কিনা আমি জানি না, বাঙালিদের যেটা করা যায়, বাঙালি মানুষের যেটা করা উচিত, সবাইকে। মাসুদ ভাই, আপনাকে একটু থামাই। আপনি বলছেন আগামী সরকার করবে কিনা জানি না। ডু ইউ রিয়েলি এক্সপেক্ট দ্যাট ইফ বিএনপি গেট ইলেক্টেড, আপনি কি মনে করেন বিএনপি এর কোনোটার ইনভেস্টিগেট করবে? প্রবাবলি নট, প্রবাবলি করবে না, আমার মনে হয় না। একটা যে নির্বাচনী যে ম্যানিফেস্টো গুলো শুনছেন আপনি, একটা ম্যানিফেস্টোতে বলা নাই যে 57 জন অফিসারের বউ বাচ্চারা কেঁদে বেড়াচ্ছে, তাদের বিচার হবে। একটা ম্যানিফেস্টোতে বলা নাই 300 জন আলেমকে মেরে ফেলছে, তাদের বউ বাচ্চারা রাস্তায় কেঁদে বেড়াচ্ছে, তাদেরকে তাদেরকে গণকবর দেওয়া হয়েছিল, তাদের বিচার হবে, বলে নাই। একটা মানুষও বলে নাই আবু সাইদের জন্য এই করা হবে, আবু সাইদের মতন যারা 1400 জন মানুষ বা 1500 জন মানুষ মারা গেছে, তাদের সবার বিচার হবে। এই একটা কথাও বলে নাই। ভারতের সঙ্গে জামাত বলছে, হ্যাঁ জামাত বলতেছে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বের, ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রভু আর গোলামের হবে না, এই কথা বলে নাই। ম্যানিফেস্টো কি তাদের? ম্যানিফেস্টো দিনাজপুরে আম বানাবো, অমুক জায়গায় জাম বানাবো, হ্যাঁ আপনার কার্ড দেবো, ফ্যামিলি কার্ড দেবো, এই হচ্ছে ম্যানিফেস্টো। দিস ইজ হোয়াট দে আর গিভিং। আমি ওই দিন ফ্যামিলি কার্ডকে চুষনির সাথে তুলনা করছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে। ইট ইজ জাস্ট চুষনি, ভিতরে দুধ নাই ভাই, এমনি দেওয়া হয়েছে মুখে চুপ করে রাখার জন্য। দ্যাটস হোয়াট দে আর ডুইং। কি আশা করেন তার কাছ থেকে? আই ডোন্ট থিঙ্ক, আমি তো আশা করি না যে এগুলোর বিচার হবে। বিচার হবে তো বলেও তো নাই একবারও, যে আমি কিভাবে আশা করবো? এটা তাদের ম্যানিফেস্টোর মধ্যেই নাই। দেশে যে এত বড় বড় অন্যায় হয়ে গেছে, এই অন্যায়গুলো শুধরানো দরকার, এটা তাদের ম্যানিফেস্টোর মধ্যেই নাই। ওকে ডক্টর মাসুদ, আমি এবার ডক্টর মুজিবের কাছে যাব। ডক্টর মুজিব, আপনি যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। এবার যুক্তরাষ্ট্র প্রবাসীর একজন বাংলাদেশে মনোনয়ন পেয়েছে বিএনপির। উনি বলেছে উনি নির্বাচিত যেদিন হবেন সেই দিন থেকে ওখানে কোনো মাদক থাকবে না। উনি বলেছেন উনি যেই মুহূর্তে নির্বাচিত হবেন ওখানে কোনো চাঁদাবাজি থাকবে না। উনি বলেছেন ওখানে নির্বাচিত হলে বাংলাদেশের শিক্ষা শিখরে গিয়ে পৌঁছবে। আমি ওনার ডক্টর মুজিব, আমি একটা আপনার বিএনপির আপনারই নেতৃত্বে এসেছিল কিনা আমি জানি না, বাট আমার কাছে কিছু তথ্য আছে, আমি আপনার কাছে দেই। আমি যেগুলো মিথ্যা বলবো আপনি ওগুলাকে কাটায় দিন। একটা 9 বছরের মেয়ের গায়ে হাত দেওয়ার জন্য উনি অ্যারেস্ট হয়েছিলেন নিউ ইয়র্কে, এবং একজন অফ ডিউটি পুলিশ অফিসার যারা জ্যাকসন হাইটসে যৌন ব্যবসার অভিনয় করত, কিন্তু তারা সেক্স ওয়ার্কার ছিল না। এই মিলন একটা অফ ডিউটি পুলিশ অফিসারের $25 না $20 দিছিল রাস্তায় সেক্স পারফর্ম করার জন্য। এক্ষেত্রে উনি গ্রেফতার হয়েছে। বিমানের যখন নিউ ইয়র্কে রুট চালু হয়, এই বিমানের রুটে দুর্নীতি করার জন্য, স্টক নেওয়ার জন্য তার ভাইকে এককভাবে পুরোপুরি দায়িত্ব দিয়ে নিউ ইয়র্কে এই বিমান ব্যবসায় যাত্রীদের হয়রানি করা হয়েছে। তার একার দুর্নীতির জন্য নিউ ইয়র্ক এবং ঢাকার রাউট ডিস্ট্রয় করা হয়েছে। এবং এই লোক ফিলিপিন্সের এক মহিলাকে বিয়ে কইরা
গ্রিন কার্ড পাওয়ার জন্য এইটা নিয়ে মহা কেলেঙ্কারি হয়েছে, এবং এই লোক এক লাইন ইংরেজি লিখতে গেলে 5টা মিস্টেক করে, তার ভিতরের একটা নমুনা বানান করতে পারে না, হাউ ডেয়ার, ডেয়ার কে বানান করে ডিয়ার, এবং আরেকজনকে সে ধমক দিয়ে বলতে গেছে তুমি কি আমারে শিখাইতে চাও, তার ইংরেজি করছে আর ইউ লার্নিং মি, এবং সে আবার লিখছে সেইটাকে আবার বলছে আর ইউ লার্নিং মি। এই হচ্ছে মিলন। এখন আমি যেগুলো ভুল বললাম ভাই আমাকে একটু কারেক্ট করেন, এবং উনি বাংলাদেশে বিএনপি তাকে এখন পোস্টার চাইল্ড বানাইতেছে যে মিলন কখনো দুর্নীতি করে নাই, সে কখনো অন্যায় করে নাই, সে হইতেছে আদর্শবান একজন বিএনপির নেতা। এখন তার সম্পর্কে আমার চেয়ে আপনি ভালো জানেন, দয়া করে যদি আমাকে কিছু একটা বলেন। আমি মুজিব ভাই শুরু করার আগে 5 সেকেন্ড চাচ্ছি। আপনার ইংলিশ শুনে আমার একটা ইংলিশের কথা মনে পড়লো, এটা ফ্যাক্ট আর কি। মানে জিজ্ঞেস করা হয়েছে, সে খুব মানে আমেরিকা থাকে, ইংলিশ জানে আর কি বিরাট। তো এনিওয়ে সে বলতেছে যে এরকম কে একজন তার আবার, আমি ওগুলো নিয়ে কোনো কথা বলতেছি না, জাস্ট শুনতেছি, আমি একজন শ্রোতা। একজন বলতেছে যে এরকম বলেন তো আমি আমার বাপের খাই ইংলিশ কি, আই ইট মাই ফাদার। সেই টাইপের ইংলিশ শুনলাম আর কি আপনার কাছে, আই ইট মাই ফাদার। মাসুদ ভাই, আমার বাসায় বিএনপির এক নেতা পলায়ে আসছিল, সে আবার ডক্টর মুজিব ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট ছিল। মুজিব ভাই তারে চেষ্টা করছিল কোনোভাবে ভালো বানাইতে। এখন ওই লোকের সাথে মিলনের ঝগড়া হইছে, তো এখন মিলন তারে লেখছে আর ইউ লার্নিং মি। এখন সাদি আমারে কইতেছে যে ভাই এইটার ইংরেজি কি, বাংলা কি? আমি কইছি দেখি, তো দেখি আর ইউ লার্নিং মি। আমি বলছি এটা কে? বিএনপির শিক্ষামন্ত্রী। আমি আবার বোঝার জন্য যে এটা কি টাইপো নাকি, টাইপিং মিস্টেক নাকি, তো আমি লিখছি সেইটাকে, ওখান থেকে মিলন আবার লেখছে আর ইউ লার্নিং মি। তারপরে গড় পরে সাদি বোধহয় কিছু একটা কইছে, তার জবাবে লেখছে হাউ ডেয়ার, তো ডেয়ার এর বানান লেখছে DEAR। আবার আমি চালাকি করে লিখলাম হোয়াট আর ইউ সেইং, হচ্ছে হাউ ডেয়ার। তো এখন মুজিব ভাই আপনার কাছে যাচ্ছি। মুজিব ভাই সব লোক এরকম না, মুজিব ভাই অনেক ভালো লোককেও শিক্ষা দিয়েছে, আমরাও মুজিব ভাইকে এখন সম্মান করি। মানে আমি শুধু ফ্যাক্টস গুলো বলবো যেগুলো আমি জানি। আপনি অনেক কিছু বলছেন যেগুলো আমি নিজে উইটনেস না, সাদির সাথে আপনার সাথে টেক্সটে কি হয়েছে আমি যেহেতু জানি না, এটা আপনি ভালো বলতে পারেন, আমি ওটা বলতে পারবে। এখন নীরা যদি সত্য কথাগুলো বলতে যেভাবে ম্যাং ম্যাং করছে ওইটা যদি না করে, আমি আপনাকে বলি, মিলনের সাথে, মিলন হলো এফএইচ হল, ঢাকা ইউনিভার্সিটি এফএইচ হলে সে বেসিক্যালি কেমিস্ট্রিতে পড়তো, অনার্স পড়তো। এফএইচ হলে সে ওই সময় জাসদের ইলেকশনে সে ক্রীড়া সম্পাদক হয় প্রথম, তখন সে জাসদ করে। ওমর ফারুক ছিল ওদের ওখানকার লিডার, ভিপি ছিল এফএইচ হলের। ওরা দলবল মিলে তারপরে ছাত্র দলে জয়েন করে, তার কিছুদিন পরে এই আপনার আগারগাঁওতে একটা বড় অনুষ্ঠান হয়, সেখানে জিয়া রহমান ছিলেন, আমি ছিলাম ওখানে। তো যেহেতু আমি ছাত্র দলের সেন্ট্রাল কমিটি কমিটি মেম্বার ছিলাম, ফার্স্ট কমিটির, তো আবার আমি ওখানে ছিলাম। এনিওয়ে তারপর থেকে তখন থেকে বেসিক্যালি মিলন আপনার ছাত্র দলের সাথে সম্পৃক্ত হয়। পরবর্তীতে সে এর পরের ইলেকশনে এফএইচ হল থেকে সে ভিপি পদে নমিনেশন পায় এবং সে জিতে আসে ওখান থেকে। এটা হলো বাংলাদেশে তখন থেকে আমার সাথে তার পরিচয়। তারপরে এরশাদ আসার পরে, বাংলাদেশে এরশাদ সরকার আসার পরে সে পালিয়ে আসে, আমিও দেশ থেকে পালিয়ে আসি আমেরিকা আসার পরে বি চৌধুরী এবং ডক্টর কামাল হোসেন একসময় আসেন এরশাদ সরকার থাকা অবস্থায় এখানে আমেরিকার এবং ইউনাইটেড নেশনসে নানা জায়গায় দেখা করেন। সেখানে তখন আমরা জাতীয়তাবাদী দলকে এখানে অর্গানাইজ করি যুক্তরাষ্ট্রে, এবং যুক্তরাষ্ট্রে যে প্রথম যেই কমিটিটা হয় আহ্বায়ক কমিটি, সেই আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিল এহসানুল হক মিলন। পরবর্তীতে ওই আহ্বায়ক কমিটি থেকে যখন পূর্ণাঙ্গ কমিটি হয় সেটাতে আমি ছিলাম প্রেসিডেন্ট এবং এহসানুল হক মিলন ছিল আমার সেক্রেটারি। এই হলো রাজনৈতিকভাবে এখানে তার পরিচয়টা দিলাম। পরবর্তীতে ওর যে কারেন্ট ওয়াইফ নাজমুন নাহার বেবি, ওকে আমি বেসিক্যালি আমার উদ্যোগেই বিচুদি স্যারের সাথে ওকে আনার ব্যবস্থা করি ম্যাডামকে বললে, এবং নাজমুন নাহার বেবি আসে। ওর সাথে ওদের দুজনের সাথে সম্পর্ক অনেক বছরের,
এবং আমার বাসাতেই তাদের বিয়ে হয়। এনিওয়ে 89-এ আমার ফাদার মারা যান। তো ওই সময় আমি বাংলাদেশে যাই। বাংলাদেশ থেকে ফিরে এসে দেখি সে এবং আমার যে ইমিডিয়েট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক বক্স চৌধুরী মিলে কনস্পিরেসি করে, এবং কনস্পিরেসি করে এখানে যুক্তরাষ্ট্র বিএনপিটা কে কলুষিত করে, এবং তখন থেকে আসলে যুক্তরাষ্ট্র বিএনপির মধ্যে কোন্দল শুরু হয়। তার আগে একটা ঘটনা ঘটে, মিলন এজ এ সেক্রেটারি হিসাবে কিছু মূল পার্টির কিছু নেতা কর্মীকে দিয়ে ছাত্র দলের কয়েকজনকে তাদের বাসায় যে মারধর করে, তার মধ্যে আপনারা খুবই ভালো করে জানেন গিয়াস আহমেদ ছিল তখন ওর মধ্যে একজন, যাকে মারা হয় এই সময়, এবং সেটাতে জড়িত ছিল মিলন গিয়াসকে মারছে, মানে গিয়াস আহমেদ মিলন নিজে মারেন নাই, মিলনের লোক পাঠিয়েছিল তার বাসায়, যে গিয়াসকে, জুয়েল এবং আরেকটা ছিল আজাদ শিশির, তার তিনজনের কে ধরে, এবং এটা নিয়ে পুলিশ কেস টেস অনেক কিছু হয়। তো ওখানে যে একজন সে ইনভলভ ছিল সাইদ, সে পরবর্তীতে বাংলাদেশ চলে যায়, আরেকজন ছিল তারও বাংলাদেশ চলে গেছে। যাই হোক, এনিওয়ে এটা নিয়ে আমি একটু অ্যাকশন নিয়েছিলাম, তারপর থেকে আমার সাথে আরো বৈরিতা শুরু হয় পার্টির মধ্যে, এবং এই তারপর থেকে কিন্তু বিএনপিটা এখানে দলাদলি হয়, এবং আজ পর্যন্ত ওই যে মিলন যে দলাদলি সূত্রপাত করছে, একটা সুন্দর একটা অর্গানাইজেশনকে তার ব্যক্তির স্বার্থে ইউজ করতে যে দ্বন্দ্ব জড়িত হয়, এবং তারপর থেকে কিন্তু আজ পর্যন্ত বিএনপিটা এখানে এই দলাদলির মধ্যে এখনো রয়ে গেছে, এবং এটা থেকে কোনোদিন বেরিয়ে আসতে পারে নাই। পরবর্তীতে আপনি যেগুলো বললেন 9 বছরের শিশু ও কিছু করছে কিনা আমি জানি না, বাট এটা হলো গ্রিন পয়েন্ট ব্রুকলিনের একটা জায়গা। ওই সময় ইন্ডিয়া স্টেট ইলেকট্রিসিটি ছিল, সেখানে আমরা বেশ কয়েকজন থাকতাম, মিলনও থাকতাম, আমরা একই বাসা থাকতাম আমরা। তার 2 ব্লক পিছনে একটা বাসাতে একটা ঘটনা ঘটে। আমাকে যেটা বলা হয়েছে আমি সেটাই বলবো আপনাকে। আমাকে বলা হয়েছে মিলন ওখানে গেছিল কোনো একটা কারণে, এবং তাকে ওখানে ভুলবশত পুলিশ তাকে পিক আপ করে, সাথে ওই যেই ছেলেকে একিউজ করছে সেও সহ, এবং পরবর্তীতে 1 দিন 2 দিন পরে মনে হয় মিলনকে ছেড়ে দেওয়া হয়। তা ওইটার কি হয়েছে আমি ভিতরের ঘটনা আমি ডিটেল জানি না, এবং পরবর্তীতে কি হয়েছে তাও জানি না, কিন্তু এর ঘটনা সত্যি একটা 9 বছর একটা শিশু মেয়েকে নিয়ে একটা জঘন্য একটা জিনিসে সামহাসে জড়িত হয়ে গেছিল। আনফরচুনেট, বাট আমি এটা ডিটেল ঘটনা আমি জানি না, শুধু আমি এটা কারেক্ট বলতে পারবো না, কিন্তু ওই সময় তাকে অ্যারেস্ট করা হয়েছিল ওই বাসার থেকে। তার পরবর্তীতে আপনারা জানেন, আপনি যেটা বললেন ফিলিপিনো মহিলার একটা ঘটনা বললেন, সেটা আমিও শুনেছি, বাট আমি কোনোদিন তাকে দেখিনি। এটা সর্বজন বিদিত। ওই সময় অনেকেই এইভাবে বাংলাদেশ, আপনি জানেন, যারা আসছিল দেশে অনেক সময় বিয়ে করে গ্রিন কার্ড করতে হয়েছে। তো আমি ধারণা করে নিয়েছিলাম যে এটা হয়তো সেরকম একটা কিছু। তো পরবর্তীতে অনেক অনেক ঘটনা ঘটে ওর সাথে ওই মহিলার, আমি এগুলো ডিটেল কিছু জানি না, সুতরাং আমি এখানে বলতে পারবো না। তবে আপনি যেটা বললেন একটা ফিলিপিনো মহিলার ঘটনা, সেটা আমিও শুনেছি, আমিও জানি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওই মহিলার সাথে আমার কোনো পরিচয় নেই। এবং ওই ক্ষেত্রে ডক্টর মুজিব, এই মহিলা পরে পুলিশ কল করায় ডোমেস্টিক ভায়োলেন্স কেসে আবার মিলন অ্যারেস্ট হয়েছে এই মহিলা সংক্রান্ত। এটা আমি জানি না, এটা আমি এবং ওই যে 9 বছরের বাচ্চার ব্যাপারে সে ওখানে প্রোটেস্ট করে নাই, ওখানকার সে গিলটি প্লি করছে, অর্থাৎ সে অ্যাডমিট করছে, কইরা ওই কেস থেকে বাইরে আসছে। আমি এটা ব্যাপারে ডিটেল জানি না, সুতরাং আপনি এগুলো বের করতে পারেন কোর্ট থেকে বা ইয়েতে, যেহেতু আপনার লয়ার, বাট আমি যেহেতু জানি না, আমি এই ব্যাপারে কমেন্ট করতে রাজি না। আমি যতটুকু জানি শুধু আমি আপনাকে বলতেছি। তারপরে আপনি যেটা বললেন জ্যাকসন হাইটে কি করেন, এই ব্যাপারে আমি এই প্রথম আমি শুনছি, আমি এটা ব্যাপারে আগে কখনো শুনিনি, এরকম কিছু হতে পারে, আই হ্যাভ নো আইডিয়া, আমি এটা ব্যাপারে জানি না। এখানে সে বিগত কিছু বছর আগে একবার এসে বললো যে তারেক সাহেব তাকে দায়িত্ব দিচ্ছে এখানে যুক্তরাষ্ট্র বিএনপি তৈরি করার জন্য, এবং এখানে সে দেন দরবার করে, এবং সেখানে কিছু কথাবার্তা আসে যে সে চাঁদাবাজি করছে, এবং একটা পর্যায়েতে সে জ্যাকসন হাইট থেকে তাকে রীতিমতো কিছু দলের কর্মীরা ধরে নিয়ে দেয়। আসলে মিলন ওই সেক্রেটারি থাকা অবস্থায় যত রকম গন্ডগোল করছে এখানে পার্টি নিয়ে, এবং তার ব্যক্তির সাথে ইউজ করতে, যাই জন্য নিউ ইয়র্কে কিন্তু মিলনের তেমন কোনো অবস্থান নেই। নিউ ইয়র্কে যারা একদম প্রথম থেকে রাজনীতির সাথে জড়িত, যুক্তরাষ্ট্র বিএনপির সাথে জড়িত, তারা কেউই মিলনকে আমার জানা মতে তেমন ভাবে গ্রহণ করে না, এবং যার কারণে সে কখনো এসে এখানে খুব একটা কার্যকর ভূমিকা রাখতে পারে নাই, কারণ তার ব্যাপারে ওই অনেক রকম অ্যাকিউজিশন ছিল ওই সময়,
যে কারণে সেটা হারিয়ে ফেলে এখানে। পরবর্তীতে আপনি যেটা বললেন বিমানের কথা আমি জানি। এটা কি ওর বিজনেস না ওর ভাইয়ের বিজনেস সেটা আমি জানি না, তবে এটা তখন মনে হয় মুস্তফা রহমান সাহেব ছিলেন না একটা সময় মিনিস্টার বিএনপির গভর্নমেন্টে। ওই সময় আমি শুনেছি এটা সামহাও তারা এটা পেয়েছিল, এবং তার কারণেই কি বিমান থেকে এখান থেকে তাদের অপকর্ম বা তাদের মিসম্যানেজমেন্টের জন্য বিমানকে এখান থেকে তাদের রুট হারিয়েছে কিনা সেটা ব্যাপার আমি জানি না। এটা আপনি ভালো ইনভেস্টিগেট করে বের করতে পারবেন। তবে আমি জানি যে তার ছোট ভাইকে দিয়ে এই ব্যবসাটা তারা করতো। আহ আর এছাড়া আমি যখন সে শিক্ষা প্রতিমন্ত্রী ছিল, ওর ব্যাপারে বলা হয় যে ও বাংলাদেশ থেকে নকল দুর্বৃত্ত করছে, ওর সময় নকল হতো না। এটা অনেক পত্রপত্রিকা আমি পড়েছি, যেহেতু আমি ওই সময় বাংলাদেশে ছিলাম না, আমি জানি না। তবে কথাবার্তা হয় ওইখানে টেক্সট বুকের কি কি কেলেঙ্কারি, জালিয়াতি বা টাকা পয়সার লেনদেনের ব্যাপার আছে, এগুলো শুনি, কিন্তু এগুলো কোনটাই। কিন্তু ও প্রতিমন্ত্রী থাকাকালীন ভারতে বাংলাদেশের বই ছাপানোর জন্য বিশাল কন্ট্রাক্ট নিয়ে সে ভারতে বিজনেস দিচ্ছে, এটা তো সর্বজন বিদিত মুজিব ভাই। এটা আমি পেপারে দেখছি, কিন্তু আমি যেহেতু বাংলাদেশে ছিলাম না, আমি জানি, আমি জাস্ট আপনার মতোই পেপার থেকে যা পড়ে বা অন্যদেরকে শুনে যেটা বুঝি, কিন্তু আমি নিজে যেহেতু জানি না, আমি আমার ব্যক্তিগত কোনো এটা নাই, কারণ আমি এগুলোর সাথে কোনোভাবেই এখান থেকে আমার পক্ষে জানা সম্ভব না। কিন্তু আপনি হয়তো জানবেন বা পত্রপত্রিকা এগুলো আসছে, এগুলো কতটা সত্য কতটা কি তা জানি না। তবে আওয়ামী লীগের সময় ওর এগেইনস্টে অনেকগুলো কেস দেওয়া হয়েছে, তার মধ্যে অনেকগুলি আসলে ফলস কেস, যেমন একটা আছে কি স্বর্ণের চেন চুরি করছে না কাটতে কি করছে এগুলো নিয়ে। তার মধ্যে তার সাথে ইনিশিয়ালি আলমগীর না কি নাম, আফমা আলমগীর না কি নাম, মখা আলমগীর সাথে তার সাথে বেশ দ্বন্দ্ব ছিল, মারামারি কাটাকাটি বহু কিছু ছিল, তারও লোকজন ছিল এখানে, এ নিয়ে অনেক কিছু। পরবর্তীতে একটা সময় আমি যদি শুনেছি তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, এবং তারপর থেকে সে মোটামুটি ভাবে নিরাপদে ছিল। তারপরেও বিএনপির গত 17 বছরে কয়েকবারই সে জেল টেলে গেছে। এর মাঝে দিয়ে আমি একটা জানি যে সে আবার পড়ালেখা তো ফিরে গেছিল মালয়েশিয়া না কোথায়, সে পিএইচডি করতেছিল, ওটা সম্বন্ধে শেষ করছে কি না করছে সেটা ব্যাপারে আমি জানি না, হয়তো শেষ করছে এতদিনে, এটুকু আমি বলতে পারবো। তবে এই আপনাকে যদি আমি, আপনার কাছে কি এটা আছে যে সে আমেরিকান সিটিজেনশিপ গিভ আপ করছে? আমেরিকার সিটিজেন হচ্ছে কিনা আমি জানি না, আমার জানতাম যে তার গ্রিন কার্ড আছে এবং গ্রিন কার্ড গিভ আপ করছে। না, তার সিটিজেনশিপ এখনো আছে এবং এটা এক্সিস্ট করে। না, আমি যদি জানতাম যে প্রথমবার যখন সে এমপি হয়েছিল তখনই নাকি তাকে, আমি কয়েকজন এখানকার যে কয়টা আমেরিকান সিটিজেনশিপ আমি কনফার্ম করছি, তার ভিতরে আব্দুল আউয়াল মিন্টু, তার ছেলে তাবিত আউয়াল, ওই সাদেক হোসেন খোকা, তার ছেলে ইশরাক, এবং এই এহসানুল হক মিলন স্টিল দেয়ার সিটিজেন। এটা ব্যাপারে আমি জানি না। আমি আপনি এটা ভালো জানতে পারবেন, আপনার কাছে যদি ডকুমেন্ট থাকে দ্যাটস ফাইন, কিন্তু আমি এটা ব্যাপারে জানি না। আমি যদিও শুনছি, আমি 100% শিওর না, আমি শুনছিলাম তার কাছে প্রথমবার যখন ইলেকশনে যায় তার কাছে গ্রিন কার্ড ছিল এবং গ্রিন কার্ড তাকে সারেন্ডার করতে হয়েছে। ওকে, আপনি দেখেন সে গ্রিন কার্ড সারেন্ডার করছে, এই কথা গল্প কাহিনী সবাইরে শুনাইছে যে আমি গ্রিন কার্ড গিভ আপ করছি, কিন্তু সে যখন আমেরিকায় আসছে এয়ারপোর্টে ঢুকছে, সে তার ইউএস পাসপোর্ট দিয়ে আমেরিকায় ঢুকছে। এনিওয়ে, এটা তারেক রহমান যদি ব্রিটিশ সিটিজেন হইয়া নমিনেশন পায় তাহলে মিলন করবে না কেন? আব্দুল আউয়াল মিন্টু যদি আমেরিকান সিটিজেন হইয়া সে দেশে যে ইলেকশন করতে পারে তাহলে মিলন করবে না কেন? আসলে সেটা কথা না, কথা হলো যে করতে পারবে কিনা পারবেন না এটা আলাদা কথা। ধরেন আপনি সিরিজ আপনি চাইলে করতে পারেন যদি এটা বাংলাদেশের কনস্টিটিউশন অ্যালাউ করে। আমার কথা হলো যে মুজিব ভাই বাংলাদেশের কনস্টিটিউশনের 62.2 তে স্পেসিফিক করা আছে, ইফ ইউ হ্যাভ a citizenship of other country, you are not eligible to run for parliament member. সরাসরি এইটা যেহেতু আইনে দেওয়া আছে, তাহলে আপনার করার কথা না। আমি এমনও শুনি শেখ হাসিনা ভারতের নাগরিক এবং সে বাংলাদেশে ইলেকশন করে প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছে ভারতের পক্ষে। তো বাংলাদেশে দুঃখজনক হলো সোকল 72-এর কনস্টিটিউশন পড়ে আসছে একদিকে, আর এটার যারা কনস্টিটিউশন রক্ষা করার দায়িত্বে যারা মানুষের কাছে ভোট নেয়, তারা এই কনস্টিটিউশনকে সবসময় পদদলিত করে চলছে, এবং এটাতে কেউ এখানে ইনোসেন্ট না। তবে আমার এই জন্য আমি আপনার এখানে বারবারই বলি যে আপনাকে আগে 100% প্র্যাকটিস হতে হবে, এবং আপনাকে
আইনের শাসন যদি আপনি বলেন যে আমি প্রতিষ্ঠা করব, আপনাকে আগে নিজেকে এক্সাম্পল তৈরি করতে হবে যে আপনি আইনের শাসন ফলো করেন। আপনি যখন কনস্টিটিউশন ভায়োলেট করেন আর আপনি যদি দাঁড়িয়ে বলেন আমি এই করব ওই করব, আমার এখানে এটা থাকতে পারবে না, মাদক হবে না, এটা হবে না, কেউ নকল করতে পারবে না, কেউ চুরি করতে পারবে না, কেউ হাজিনি করতে পারবে না, কেউ কেউ চাঁদাবাজি করতে পারবে না, কিন্তু আপনি নিজেই চাঁদাবাজ, আপনি নিজেই কনস্টিটিউশন ভায়োলেট করতেছেন, আপনি নিজেই মিথ্যা কথা বলতেছেন, আপনি নিজেই যত রকম অপকর্ম সারা জীবন করে আসছেন, আর এখন দাঁড়িয়ে হতে পারে আপনি যদি হঠাৎ করে হস্টস করে ফেস্ট হয়ে যান, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ, হইতেই পারে, আমি বলি না যে একটা মানুষ চেঞ্জ হতে না হবে না, যে তা না, হইতে পারে মানুষ, কিন্তু হতে হলে আমি মনে করি যে আগে আপনাকে বলতে হবে যে আমি বিগত যত দিনে যত অপকর্ম করছি, এই অপকর্ম করছি, আমি জনগণের কাছ থেকে ক্ষমা চাচ্ছি এবং আমি এখন থেকে ভালো হয়ে গেছি, আগামীতে আমি জীবনে মদ ছুবো না, সিগারেট খাবো না, দুর্নীতি করবো না, আমি এটা স্বীকার করে আগাবো। কিন্তু আমি যদি বিগত দিনগুলোর কথাই না বলি, আমি যদি এগুলোকে প্রশ্নে না আনি এবং আমি এসেই বলি যে আমি এই করবো ওই করবো, আমি আজকে, তাহলে হবে কি এটা প্রতারণা ছাড়া কিছুই না, এটা মুনাফিকে ছাড়া কিছুই না। আমি বলি যে একটা খারাপ লোক ভালো হইতে পারে, কোনো নিঃসন্দেহ করতে পারে, কিন্তু তাকে খারাপ জিনিসটাকে স্বীকার করে বলতে হবে জনগণের কাছে যে ভাই আমি এই খারাপ কাজ করছি, যত খারাপ কাজ, আমি খুনি, আমি বলি যে আমি খুনি, আমাকে মাফ করে দেন, আমি জীবনে আর খুন করবো না কাউকে, আমি আপনাদের কাছে ওয়াদা করতেছি, আমি আল্লাহর কাছে ওয়াদা করতেছি, আল্লাহকে হাজির নাজির রেখে আপনার কাছে ওয়াদা করতেছি, তাহলে আমি মাফ করতে রাজি আছি। কিন্তু আমি খুন করলাম, এটা আমি চেপে গেলাম, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম যত খুন সব বিচার করতে হবে, আমি নিজে তাদেরকে ফাঁসি দিব, হ্যাঁ আমাকে দেখেন আমি কি করি আপনাদের জন্য, আমি সব খুনিকে ধরে ফাঁসি দিব, সব চাঁদাবাজকে ধরে ফাঁসি দিব, কিন্তু আমি গতকালও চাঁদাবাজ করছি, গতকাল আমি একজনকে খুন করছি, তাহলে তো এটা হিপোক্রেসি ছাড়া আর কিছুই না। আমাদের ওকে, প্রবলেম হয়ে গেছে, আমাদের দেশে প্রচুর কি বলবো নেতা, রাজনীতিবিদ, সাংবাদিক, সব ধরনের পেশাতে 2 নম্বরই জোট চুরি মুনাফিকিটাই মনে হয় যে এখন একটা মানে আপনি উপরে ওঠার একটা রাস্তা হয়ে গেছে, এগুলো করে অ্যাজ ইফ উঠতে হয়। এবং আমার কাছে আপনার এখানে আমাকে অনেকে বলে যে মুজিব ভাই আপনি আগের মতোই রয়ে গেছেন, এগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করে আগাতে হবে। আমি বলছি ভাই মাফ করে দাও, এই বয়সে এক পা কবরে চলে গেছে, এই বয়সে এগুলো মাফ করে আগাতে রাজি না। ওকে মুজিব ভাই, আমি আপনার কাছে ব্যাক করব। নিরা, আপনার কাছে আমি যাচ্ছি একটা সাবজেক্টে আলাপ আলোচনা করতে। সাদি আর মিলনের কনভারসেশনটা কি আপনার মনে আছে? হাউ ডিয়ার আর ইউ লার্নিং মি, এই কথাগুলো কি আপনার মনে আছে? জি আছে। ওকে, তো আমি মুজিব ভাইকে যা বললাম এর ভিতরে আমি কোনো অসত্য বলেছি কিনা আপনি যদি একটু বলেন, আমি কোনোটা অসত্য বলেছি? না, পুরোটাই সত্য কথা যেগুলো আলোচনা করছেন আপনারা। ওকে, তো আপনি কি মনে করেন এই মিলনের মতো নেতাকে বিএনপি যদি পোস্টার চাইল্ড বানায় বাংলাদেশে, যে মিলনরে দিয়ে চাঁদাবাজি দূর করবে, মিলনরে দিয়ে ড্রাগ ব্যবসা দূর করবে, মিলনরে দিয়ে নারীদেরকে ইজ্জত করাবে, এটা কতটা আপনার কাছে রিলায়েবল মনে হয় এই কথাগুলোকে? জেকব ভাই, বাংলাদেশের ক্যাম্পেইনটা এখন কিভাবে চলছে আপনি তো দেখতেই পাচ্ছেন। শুধু এক মিলন ভাইকে নিয়ে বললে তো হবে না, প্রতিটা জায়গায় যতজন মানে ক্যান্ডিডেট আছে সবাইকে নিয়েই বলা। কারণ আমরা দেশের বাইরে আমরা ইলেকশন বা পলিটিক্সটাকে যেভাবে দেখি বা দেখে আসছি গত 25 বছরের উপরে, কিন্তু বাংলাদেশের বিষয়টা সে আমরা জন্মলগ্ন থেকে যা শুনে আসছি, যা দেখে আসছি তাই চলছে। আমি আর মুজিব ভাই যখন মিলনকে নিয়ে কথা বলছি পুরো বাংলাদেশটা নিয়ে নেয়, স্টিক টু দ্য সাবজেক্ট। এখন আপনার নিজের নেতা তারেক রহমান জেনারেল আতিকের মাইয়ারে প্রথম বিয়া করছে, পরে লাত্তি দিয়ে বাইর করিয়া দিছে জেনারেল আতিকের মাইয়ারে, পরবর্তী সময় অ্যাডমিরাল এম এ খানের মাইয়ারে বিয়া করিয়া দ্বিতীয় বিয়া করছে। তো এখন আপনার একটা আপনি ইতিহাস টাইনেন না, আপনি মিলনের কথা কর। আমি আর যা বললাম, মিলনের মতো লোকরা এমপি হইলে চাঁদাবাজি হবে না, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, ড্রাগ বন্ধ হয়ে যাবে, শিক্ষা উপরে উঠবে। এটা কি আপনার কাছে ওর মতো নেতার দ্বারা এটা হবে, নাকি আপনি মনে করেন এটা জাস্ট ক্যাম্পেইনের ডায়লগ, ওই 5 বছর পরে জনগণ তার পাও ধরবে? সাবজেক্টটা এরকম কিনা?
রাইট, ওইটাই তো বললাম, যেভাবে চলে আসছে ঠিক সেইভাবেই চলছে। কিন্তু 24-এর আন্দোলনের পর আমরা যে একটা শব্দ শুনে আসছি, বলে আসছি, দেখে আসছি, সংস্কার, সে সংস্কারের কি হলো? আজকে আপনি ইলেকশন কমিশনকে ধরছেন না কেন? ইলেকশন নীরা নীরা কমিশনের নীরা বিষয় হলে নীরা মানে নীরা আমাদের নীরা সমস্যা কোথায়? গোড়াঘাট থেকে ফিক্স করা। ওকে সে গোড়া ওকে ফিক্স না করে এখন সামনে লতা টতা নিয়ে ওকে যত নীরা কথাই বলি না কেন, কোনো পরিবর্তন এই বাংলাদেশে হবে না। নীরা, ইলেকশনের 2 দিন আগে ইলেকশন কমিশনের এইগুলো নিয়ে কথা না, আপনি মিলনের নিয়ে কথা বলতে চান না, ঠিক আছে, অসুবিধা নেই, আপনাকে আমি ফোর্স করব না। ডক্টর মাসুদ, আপনাকে যদি জিজ্ঞাসা করি, পারসন হু ক্যান সে আর ইউ লার্নিং মি অর হাউ ডিয়ার, এবং যে 9 বছরের বাচ্চা রেপে অ্যারেস্ট হয়, এবং যে এখানে কমিটি বাণিজ্য করছে, বাংলাদেশের নিউ ইয়র্ক এবং ঢাকার রাউটে যে বিমান ছিল ওই চলাচল বন্ধ হয়েছে এক মিলনের জন্য, কারণ স্টক নিয়ে সে জালিয়াতি করছে। এখন এই লোক বলে বাংলাদেশে সে নির্বাচিত যেদিন হবে ওই দিন রাত্র থেকে কোনো চাঁদাবাজি হবে না, ওই রাত্র থেকে মাদক চোরাচালানি বন্ধ হয়ে যাবে, ওই রাত্র থেকে আর কোনো দুর্নীতি হবে না। এগুলো কতটা প্র্যাকটিক্যাল? এটা আমি মুজিব ভাইয়ের সাথে একমত, এটা সস্তা স্টান্ট, একেবারে সস্তা জিনিস। যদি কেউ বলে যে এগুলো সব বন্ধ করে ফেলবে, যদিও তার নিজের নামের সাথে এগুলো আছে, এগুলোকে ক্লিয়ার করা উচিত আগে, যে আমার নামের সঙ্গে এগুলো ছিল, আই এম সরি, বা এগুলো ভুল ছিল, বা একটা ক্লিয়ার করে তারপরে বলবে। তা সে বলে নাই, হি জাস্ট যে বললাম না, যে প্রলোভন দেখানো আর কি। ইলেকশনের আগে ইলেকশন প্রমিস তো কোনোটা কেউ রাখে না, আজ পর্যন্ত কেউ রাখেনি। তো এটা একটা ইলেকশন প্রমিস ধরতে হবে। ইলেকশন প্রমিস ইজ নো প্রমিস। ইলেকশন প্রমিস সাধারণত 90% ক্ষেত্রে ফলস, যা যা প্রমিস করা হয় তা রাখা হয় না। তো হি ইজ ওয়ান অফ দেম। সে এখন বর্তমান রাজনীতির সাথে যুক্ত, এবং ইলেকশনে কিভাবে কথা বলতে হবে, হি লার্ন দ্যাট নাইসলি, এবং সেটা বলে যাচ্ছে। সো নাথিং টু বিলিভ, তাকে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা আমার মনে হয় না জনগণ খুব একটা বিশ্বাস করে থাকে। আই ডোন্ট থিঙ্ক পিপল এটা কিনে, পিপল এটা বাই করে, আই ডোন্ট থিঙ্ক সো। ওকে, ডক্টর মাসুদ, আজকের শেষ সাবজেক্ট, বাংলাদেশের নির্বাচনে ভারতের ইনফ্লুয়েন্স, ভারতের ইন্টারফেয়ারেন্স, বাংলাদেশের জুডিশিয়ারিতে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স, ইন্ডিয়ান অপতৎপরতার বিরুদ্ধে গত শুক্রবার দিন নিউ ইয়র্কের ইন্ডিয়ান কনসুলেটের সামনে আমরা একটা বিক্ষোভ করেছি। ওই বিক্ষোভে আমি কিছু বিষয় নিয়ে কথা বলেছি, আমরা ওই বিক্ষোভের একটা অংশ। একটা জিনিসে আমি একটু অবাক হই, আমাদের এখানে লোকজনরা অ্যান্টাই ইন্ডিয়ান স্লোগান দেয়, অ্যান্টাই ইন্ডিয়ান কথাবার্তা বলে, ফেসবুকে পোস্ট দেয়, কিন্তু যখনই শুনে যে ইন্ডিয়ান হাই কমিশনের সামনে অথবা ইন্ডিয়ান কনসুলেটের সামনে কোনো ধরনের প্রতিবাদ হবে, প্রত্যেকটা মানুষ ভয় পায়। আপনার মানে আমি কারণটা জানি না। এখানে অনলাইন অ্যাক্টিভিস্টদের অনেককে বিশেষভাবে পার্সিউ করা হয়েছে, নো ওয়াজ ওয়াজ উইলিং টু গো দেয়ার। মানে এই ভীতিটার কারণ বাংলাদেশে থাকতে পারে, আমেরিকায় এই ভীতির কারণটা কি? আপনি যদি কোনোভাবে ব্যাখ্যা করতে পারেন। না, আমি খুব কারেক্টলি ব্যাখ্যা করবো বলে মনে হয় না, বাট আমি যেটা বুঝি সেটা বলতে পারি। যেটা বুঝি যে ইন্ডিয়া হ্যাজ এক্সটেন্ডেড ইটস ব্ল্যাক হ্যান্ড, তার কালো হাতকে প্রসারিত করেছে ইন্ডিয়ার বাইরে বহু জায়গাতে। যেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট দের এগেনস্টে কোনো কথাবার্তা হয়, তখন তারা স্টার্টিং ফ্রম প্রেশার, তাদের ইনফ্লুয়েন্সের মাধ্যমে আপ টু কিলিং তারা চলে যায়। তো খালিস্তানের অনেককে মেরে ফেলছে তারা বিভিন্ন জায়গাতে গিয়ে গিয়ে। সো তাদের এটা মানুষের মনে একটা ভয়ের উদ্রেক করে, যে আপনি যদি সত্যি কথা বলেন এবং যদি ইন্ডিয়ান গভর্নমেন্টের এগেনস্টে যায়, যেমন আপনি সাহসী ভাবে বলেছেন, সত্যি কথাগুলোই বলেছেন, এইটা বলতে অনেক লোক চায় কিন্তু বলতে পারে না, ভয়ে। দে থিঙ্ক দ্যাট ইন্ডিয়া হ্যাজ লট অফ ইনফ্লুয়েন্স, এইখানে অনেক ইনফ্লুয়েন্স আছে, এবং তারা দেখবেন যে ইন্ডিয়ার যে কোনো ভারতীয় নামের কেউ উঠে গেলে সে হয়তো ভারতে যায়নি জীবনে কোনোদিন, বা জীবনে একবার বা দুবার, সাথে সাথে ইন্ডিয়া ক্লেম করে এটা আমাদের লোক। কমলা হ্যারিস আমাদের লোক, কাশ প্যাটেল আমাদের লোক, এমনকি সুব্রমণিয়াম চন্দ্রশেখর 24 বছর বয়সে চলে আসার পরে চন্দ্র নামে যে এটা স্যাটেলাইটটা আছে এখন, যে স্যাটেলাইট দূরবীন যেটা আছে, আসার পরে যখন 52 বছর পরে হি গট, চলে আসার 52 বছর পরে হি গট দি নোবেল শিকাগোতে থাকতে, তখন ইন্ডিয়া ক্লেম করে বসে আমাদের, এতকাল ক্লেম করে নাই।
তো ইন্ডিয়া এইভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, যেই একটু উপরে থাকে তার সাথে ইন্ডিয়া তার লিঙ্ক খুঁজে, এটা জানে, সবাই জানে। তো পিপল আর লিটল নার্ভাস যে পুলিশ বা অন্যান্য জায়গাতে বা হোমল্যান্ড সিকিউরিটিতে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স থাকতে পারে, থাকলে পরে তারা পার্সু করে, দে গো এগেনস্ট দিস পিপল যারা ইন্ডিয়ার এগেনস্টে অনেক অনেক লেখে। দেন বাংলাদেশে তো অভিজিৎকে মেরে ফেললো না, খেলড জাস্ট ভারতের এগেনস্টে ফেসবুকে কথাবার্তা বলার জন্য জাস্ট মেরে ফেললো। সো ইন্ডিয়া ইজ দ্যাট, এই ভয়টা আসাটা স্বাভাবিক মনে হয়। এটা আমার একান্তই নিজস্ব ধারণা যে প্রবাবলি পিপল আর নার্ভাস অর অ্যাফ্রেইড যে এটা যদি ইন্ডিয়ান এম্বাসির সামনে বলি, দে উইল টেক পিকচার্স and they'll pursue the cases. এইটা মনে করে আর কি, যে সাহসটা আপনি করছেন সবাই এই সাহসটা করবে না। আপনি যেটা বলছেন দ্যাটস ভেরি মাচ ট্রু। ইন্ডিয়ানরা তো দ্যাটস দ্য হাইয়েস্ট রেপ। বিদেশি কেউ গেলে পরে চামড়া সাদা হলে তো রেপ হবেই আর কি মোটামুটি ভাবে, হ্যাঁ, ইন্ডিয়াতে। আর ওদের আরো কতগুলো গুণ আছে এই রেপিং ছাড়াও, দে হ্যাভ গট সাম আদার ইয়ে আছে। সেটা হচ্ছে যে এখনো এই সভ্যতার এরকম লগ্নে এসেও মোর দেন 30 to 40% ইন্ডিয়ানস শিট ইন বাইরে, মানে আকাশের খোলা আসমানের নিচে। দ্যাট ইজ a normal thing in India. Abnormal না, that's a normal thing. People see it and it's normal. তো এরকম একটা জাতির এগেনস্টে কথা বলতে গেলে একটু সাবধানে বলতে হয় আর কি, লোকজন প্রবলি নার্ভাস থাকে এই ব্যাপারে। মাসুদ ভাই, কালকের আমরা যখন, হ্যাঁ মুজিব ভাই, আমি শুধু একটা কথা এখানে বলবো। 2014 সনের ইলেকশনের আগে যখন সুজাতা সিং বাংলাদেশে যে আপনারা নিশ্চয়ই জানেন এরশাদ সাহেবকে প্রেশার দেন ইলেকশনের ব্যাপারে, এবং এই যে ইন্ডিয়ান ইনভলভমেন্টের ব্যাপারে আমরা জাতীয়তাবাদী দল থেকে এখানে আমরা ইন্ডিয়ান এম্বাসির সামনে আমরা একটা প্রোটেস্ট আয়োজন করি, এবং এটা আমরা পারমিট নিয়েই 5th অ্যাভিনিউর পাশে আমরা যাই এখানে, এবং আমরা অনেকেই ছিলাম। আমার সাথে যদি সবাই যায়নি, বাট আমি ছিলাম, আমি নেতৃত্বে ছিলাম ওখানে। আমি থাকা অবস্থাতেই আমার কাছে তদানীন্তন ভাইস প্রেসিডেন্ট জাতীয়তাবাদী দলের শমশের মুবিন সাহেব আমাকে কল করে আমাকে জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব আপনি ইন্ডিয়ান এম্বাসির সামনে কি করছেন? আমি খুব আশ্চর্য হই যে উনি বাংলাদেশে উনি কি করে জানলেন ওই সময়, কারণ আমি তো ওনার সাথে আলাপ করে এখানে যাইনি। কি করে উনি জানলেন যে আমি ওই মুহূর্তে ইন্ডিয়ান এম্বাসির সামনে প্রোটেস্ট করতেছি ইন্ডিয়ার অট্রোসিটি নিয়ে, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার এই ইলেকশন নিয়ে, এইসব নিয়ে প্রোটেস্ট করতেছি? তো আমাকে বলার পরে আমি এটা কাউকে বলিনি, আমি জাস্ট ওনাকে বললাম যে এখানে আমরা একটু প্রোটেস্ট করতেছি। উনি আমাকে বললেন যে আমি যাতে চলে যাই এখান থেকে সবাইকে নিয়ে। আমি বললাম দেখি বলে, বাট উই কন্টিনিউ আওয়ার প্রোগ্রাম। এবং এই যে তখনই আমি জানি যে জনাব শমশের মুবিন সাহেব বিএনপির ভিতরে একজন ইন্ডিয়ার এজেন্ট হিসেবে কাজ করছেন, এবং সেটা নিজেও আমার কাছে স্বীকার করেছেন উনি কোনো একটা পর্যায়ে। আমি আপনাকে একদিন বলেছিলাম এই ব্যাপারে, এনিওয়ে। এবং পরবর্তীতে উনি প্রুভ করে দিয়েছেন যে উনি আসলেই বিএনপির ভিতরে ইন্ডিয়ান এজেন্ট হয়ে, হাসিনার এজেন্ট হয়ে বহুদিন কাজ করেছেন। তো আপনি যে কথাটা আনলেন এখানে যে অনেকে কেন ভয় পায়, আসলে আপনি যে সাহসটা দেখাচ্ছেন, আমি যে সাহসটা দেখাচ্ছি, সবাই এই সাহসটা দেখাতে পারে না। ডক্টর মাসুদ খুব ভালো করে জানে, আমরা বিগত 17 বছর যখন এই হাসিনার ফ্যাসিস্ট গভর্নমেন্ট এগেছে এখানে আন্দোলন করে তুলি, এবং এখানে নানা জায়গাতে আমরা চেষ্টা করি আমেরিকান অ্যাডমিশন দিয়ে শুরু করে বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা চিঠিপত্র আদান প্রদান করি, এগুলো তুলে ধরি। তখন ডক্টর মাসুদ খুব ভালো করে জানে যে যখন আমরা অনেকে রিকোয়েস্ট করতাম যে ভাই আপনার নামটা দেওয়া যাবে কি না, আপনার নানা জায়গায় তারা ফাটিয়ে ফেলতো কথা বলতে বলতে, ইন্ডিয়াকে আজই তারা ইয়ে করে ফেলে, হাসিনা ফ্যাসিস্ট সরকারের আগেই উৎখাত করে ফেলে। কিন্তু যখন বলতাম যে ভাই চিঠিটা পাঠাবো এনএসআইতে বা ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্টের কাছে, ইউনাইটেড স্টেটের প্রেসিডেন্ট বা সিনিয়রদের কাছে আপনার নামটা দিতে পারি কিনা, আমি আপনাকে দুঃখজনক হলেও সত্যিকারে বলবো অলমোস্ট মাসুদ কত পার্সেন্ট হবে, মোর দেন 50% লোক আমাদেরকে না বলতো যে ভাই আমার নামটা দিয়েন না। দ্যাটস রাইট। এবং নাম দেওয়ার পরে দিলে কোনো সমস্যা নাই, এরকম ইঙ্গিত দেওয়ার পরে, নাম দেওয়ার পরে হঠাৎ করে আবার টেলিফোন করে বলতে হবে আমার নামটা উইথড্র করেন। এরকম মনে আছে আমরা একবার পাঠিয়েছিলাম হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড দি প্রেসিডেন্টের কাছে, দুজনের কাছে চিঠি পাঠিয়েছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ ইন্ডিয়ান অ্যাট্রোসিটির এগেইনস্টে। তো এই নাম তুলে ফেলতে চাচ্ছিল, সবাই দিতে চায় না। তো সেটাই আর কি, মানে আপনি যেটা বললেন যে তেমন কিছু হবে না, তারপরে কেন জানি একটা আমাদের
আমরা আসলে দুঃখজনক হলো সত্যি আমরা আসলে মানসিকভাবে পরাধীন। ওকে, আপনাকে আমি ঠান্ডা মাথায় শেষ একটা কথা বলি এই প্রসঙ্গে। আমরা ওখানে গেলাম, ওখানে অর্গানাইজার যারা, আমাদের অলরেডি পুলিশের পারমিশন ছিল। আমি আপনাদেরকে ছোট্ট 2টা ক্লিপ দেখাইছি, কিন্তু এর মধ্যে আমি জঘন্য ভাষায় আমি কিছু সত্য ফ্যাক্টকে, ওই গুজরাটে যে 1700 মুসলমানদেরকে মারছে এটা নিয়ে কথা বলছি, তারপরে খ্রিস্টানদের চার্চে অ্যাটাক করছে ক্রিসমাসের সময়, এটা নিয়ে আমি অ্যাড্রেস করছি, অনেকগুলা ইস্যু নিয়ে কথা বলছি। মাসুদ ভাই এবং মুজিব ভাই আপনি শুনলে হাসবেন, নীরা আমার পাশে দাঁড়ানো, আমার সমালোচনা ভাষণ না নিতে পাইরা তারা 911 কল করে দিছে, পুলিশ এসে হাজির হয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু পালাই নাই, এবং আমি আই এম সো প্রাউড অফ নীরা যে ওখানে দাঁড়াইয়া নীরা দেখলাম এই ঠান্ডার মধ্যে ভাই জৈমে যাইতেছিলাম, আমি দেখলাম নীরা ঠান্ডা মাথায় ভাষণ দিতেছে, আমি বলছি হালেলুয়া, যাও শুরু হয়ে যাক। However, মুজিব ভাই, মাসুদ ভাই, ইন দ্য ফিউচার আমি যদি আমরা যাব, এবং আরেকটা কথা আমি বইলা আসছি, that if you think today is the last day, no, this is just a beginning. ইন্ডিয়ান যত ইনস্টলেশন আছে প্রত্যেকটা ইনস্টলেশনের সামনে আমরা হাজির হয়ে যাব। তোমরা এই চিন্তা করো না যে আমরা এখান থেকে পালাইয়া যাব। However, মুজিব ভাই আমরা অনেকক্ষণ কথা বললাম, আজকের এখন কনক্লুশনে যাব। মুজিব ভাই আজকের আলোচনাটাকে আপনি যদি কনক্লুড করেন। ধন্যবাদ। আজকে আসলে আপনি অনেকগুলো টপিকস নিয়ে আসছেন, কিছু কিছু ব্যক্তিগত টপিকও আনছেন, যেগুলো হয়তো সবসময় আমরা কমফোর্টেবল ফিল করি না ডিসকাস করার জন্য। তবে এই মুহূর্তে যেটা প্রয়োজন, যেটা আমি আপনার এই প্রোগ্রামে আগেও বলেছি, যে আসলে এই যে বাংলাদেশের হিস্ট্রিতে এই আগামী 12 তারিখের নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমি আশা করেছিলাম যে দলগুলো, জাতীয়তাবাদী দল, সর্ববৃহৎ দল এবং জামাত ইসলামের যে জোট, তারা ক্লিয়ার কাট একটা ভিশন দিবে জাতিকে, এবং তারা একটা প্ল্যান, একটা ভিশন দিবে যে তারা কিভাবে কি করবে। শুধু প্রথম জিনিসটা হলো, আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং নিরাপত্তা, বাহ্যিক নিরাপত্তাটাকে তারা কিভাবে সুসংহত করবে। এই ব্যাপারে আমি তেমন কোনো ক্লিয়ার কাট কারো কাছে কিছু পাইনি। আমার কাছে কেন জানি মনে হয় এই ব্যাপারে আমাদের এই দলগুলো মুখ খুলতে নারাজ, অ্যাজ ইফ কেউ আবার রাগ না করে ফেললে যদি আমি বলি যে আমি নিরাপত্তা জোরদার করব, আমি আমার দেশকে সাউথ এশিয়ার একটা শক্তিশালী দেশ হিসেবে তৈরি করব, এবং আমাদের এই করতে হবে, আমাদের দেশকে নিরাপত্তা দিতে হলে, এই কথাগুলোর কাছে কেন জানি কেউ যায় নাই। একটা জিনিস মানুষের মানে বুঝতে হবে জনগণকে, যেই দল একটা দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষার কথা না বলে, সে দল যতই ফ্যামিলি কার্ড দেখ আর যতই নারী নিরাপত্তা দেখ, আমার দেশের নিরাপত্তা আমার কাছে সবার আগে। আমি যদি আমার দেশকে নিরাপদ না রাখি, আমার দেশকে যদি শত্রুর কাছে মোকাবেলা করার মতো, শত্রুর মোকাবেলা করার মতো আমি যদি শক্তি অর্জন না করি, এবং এই ব্যাপারে যদি আমি কোনো প্ল্যান না দিই, আমি মনে করি যে যেই দলই আজকে ভোট চাচ্ছে তারা আমাদের কাছে ফেয়ার না। আমি এই জন্য দুই জোটকেই বলবো, আজকে যারা দুইটা জোট আছে তাদের কারো কাছ থেকে আমি কিন্তু ক্লিয়ার জিনিসটা পাইনি। দ্বিতীয়ত জিনিস আসবে যেটা, সেটা হলো জনগণকে নিয়ে কি তাদের মানুষের মৌলিক যে অধিকারগুলো আছে, এই মৌলিক 4টা অধিকারের উপরে তাদের কি প্ল্যান, এবং সর্বোপরি আমাদের সোসাইটিকে আগাবার জন্য, আমাদের সমাজ ব্যবস্থাকে আগাবার জন্য, দেশের নিরাপত্তা, আইন সবার জন্য সমান, এগুলো করার জন্য তারা কি কি পদক্ষেপ নিবে, এবং তারা তাদের দল মত নির্বিশেষে তারা ইভেন হ্যান্ডেল জিনিসগুলো কিভাবে কার্যকর করবে, এবং কি সিস্টেমের মধ্যে দিয়ে তারা আপনার আইন ব্যবস্থাকে নিরপেক্ষ রাখবে, শিক্ষা ব্যবস্থাকে ক্লিন রাখবে, যেখানে কোনো জুচ্চুরি হবে না, যেখানে কোনো নোংরামি হবে না, মিথ্যা হবে না, কি করে এগুলো প্রত্যেকটা জিনিসই অ্যাড্রেস করা উচিত ছিল। আমি পুরোপুরি বা আমি সত্যিকার অর্থে বলবো, আমি আশাহত, আমি তেমন কোনো ক্লিয়ার কাট আমি ভিশন পাইনি। টুকটাক যে কটা কথা আসছে, এগুলো কাছে আমার কাছে কেন যেন মনে হচ্ছে এগুলো অনেকটা ভোট কিনার এবং মানুষকে ধোঁকা দেওয়ার কিছু প্ল্যান প্রোগ্রাম নিয়ে আমরা কথা বলছি। কিন্তু সত্যিকার অর্থে পুরো জাতিকে, পুরো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো স্বপ্ন
আমি এদের কারোর কাছে দেখতে পাইনি। দ্বিতীয়ত, আপনারা যেগুলো ব্যক্তিগত হয়ে যে কয়েকটা কথা বলছেন, তারেক সাহেবের সম্বন্ধে যে কথাগুলো আসছে, আমি এখন আশা করব, আমি ওনাকে আহ্বান জানাবো, ওনার সম্বন্ধে যে কথাগুলো বাজারে এসে পড়ছে সেগুলো উনি ক্লিয়ার করুক। ওনার দরকার ক্লিয়ার করা, কারণ উনি দেশের নেতৃত্ব নিতে চান। ওনাকে শো করতে হবে যে প্রথমত হাম্বল, ইউ হ্যাভ টু হ্যাভ এ এমপ্যাথি, হিউমিলিটি, এবং উনি যে একজন ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার, এবং উনি যে সহজেই একটা ভুলকে স্বীকার করে নিতে পারেন এবং এগিয়ে যেতে পারেন, সেই জিনিসটা দেখাতে হবে মানুষকে। এটা আমি ওনাকে অ্যাডভাইস করব। যদিও আমি ওনার অ্যাডভাইজার না, ওনার অনেক বড় বড় বিজ্ঞ অ্যাডভাইজার আছে, তবে আমি মনে করি যে একজন মানুষ হিসেবে, একজন নেতা হিসেবে এই গুণটা অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট একজন নেতার। এটা হলো ওনার ব্যাপারে। আর মিলনের ব্যাপারে আমি যেটা বলবো, আপনি তাকে ব্যক্তিগতভাবে নিয়ে আসছেন এখানে, যদি আমার কোন রকম একটা ছিল না এটা নিয়ে আলোচনা করার, বাট যেহেতু আপনি কিছু ফ্যাক্ট সামনে নিয়ে আসছেন, আমি ওই ফ্যাক্টগুলোকে আমার জানা মতো যতগুলো জিনিস আছে ওগুলোকে জাস্ট ক্লিয়ার করার চেষ্টা করছি। আশা করি এটাতে জনগণের উপকারী হবে, এবং হয়তো মিলনকেও মানে উপকারী হবে। মিলনের এখানকার যতটুকু আমি জানি যে মানুষ জানবে, এবং এবং আশা করি, আমি সর্বোপরি সবারই আশা করি তারা যারা যারা আজকে ইলেকশনে ফাইট করতেছেন সবাই জিতে আসুক। জনগণ একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে তাদের রাইট ক্যান্ডিডেট, যারা দেশের জন্য সমাজের জন্য কাজ করবে, তাদেরকে ভোটে জয়যুক্ত করে একটা একটা স্ট্রং সংসদ বানাক, যারা আইন প্রণয়ন করবে, যারা ব্যবসা করবে না, যারা সংসদকে তাদের পরিস্থিতিকে ইউজ করে টাকা বানাবে না, চাঁদাবাজি করবে না, ব্যাংক লুট করবে না, এমন একটা সংসদ আমরা চাই যেখানে শুধু সংসদে যারা যাবেন তারা লেজিসলেশন তৈরি করবেন, এর বাইরে কিছুই না। এই ধরনের একটা সংসদ যারা চাই, এবং যেই জুলাই বিপ্লব সনদ হচ্ছে সেটাকে তারা অ্যাকসেপ্ট করবেন এবং তাকে কার্যকর করার যথাযথ ব্যবস্থা নেবেন। শেষে আমি আবারও দাবি করব যে হাদি হত্যার বিচার করতে হবে, এটার কোনো ছাড় নেই। 57 জন যে বিডিআর বাংলাদেশের সামরিক বাহিনী অফিসার হত্যা করেছে সেটার বিচার করতে হবে, শাপলা চত্বরের বিচার করতে হবে, সিরাজ শিকদারের হত্যার বিচার করতে হবে, এবং সর্বোপরি আমার নেতা জিয়া রহমানের হত্যার বিচার করতে হবে। এই দাবি আমি মৃত্যুর আগ পর্যন্ত করে যাব। আপনি পছন্দ করেন কি না করেন, আমি মনে করি একটা দেশকে আগাতে হলে তাদের পিছনে যেই ব্ল্যাক যে মার্কগুলো আছে এগুলোকে অ্যাড্রেস করা প্রয়োজন। সেটা যতই খারাপ হোক না কেন, যতই আপনার বিরুদ্ধে যাক না কেন, আপনাকে এটা করতে হবে, করে তারপর জাতিকে নিয়ে আগাতে হবে। আপনি ভিতরে গলদ রেখে আপনি আগাতে গেলে আপনি একটা না এক সময় আপনি এটা নিয়ে বিপদে পড়বেন। ধন্যবাদ। ডক্টর মুজিব, আমরা ব্যক্তিগত বিষয় যেগুলো টেনেছি, আমার ইন্টেনশন স্রেফ একটা ছিল, একজন মানুষ যখন এমপি হয় ওই এরিয়ায় কোটি কোটি টাকা বাজেট ধরা হয়, এক্সপেন্সেস ধরা হয়, ডেভেলপমেন্ট ধরা হয়। যখন পাবলিক অফিসিয়াল হইতে যাবে একজন ব্যক্তি, তার কোনো সাবজেক্টটা কি আর ব্যক্তিগত থাকে কিনা? কারণ তার একার উপরে দেশের ডেভেলপমেন্ট চলে আসে, তার উপরে ল মেকারদের আইন তৈরি করার বিষয় চলে আসে। তাদের জীবন কি আর ব্যক্তিগত থাকে, নাকি এগুলো জনগণের জানার দরকার? এগুলো জনগণের জানা দরকার, তবে আমি এই সিস্টেমের বিরোধী। আমি আবারও বলি যে বাংলাদেশে যে কোনো উন্নয়ন কার্যক্রম লোকাল গভর্নমেন্টই হতে হবে, কোনো এমপির হাতে এটা থাকতে পারবে না। এমপির হাতে থাকা মানে দুর্নীতির প্রশ্রয় দেওয়া। এমপি, আপনাকে জিজ্ঞেস করি, আপনার এলাকাতে, আপনি জ্যাকসনে থাকেন, আপনার এলাকাতে কংগ্রেসম্যান কোন উন্নতির সাথে জড়িত? না। না, তার মানে এই কংগ্রেসম্যানের দুর্নীতি করার কোনো সুযোগই নাই। জি। সে কংগ্রেসে যাচ্ছে, সে লেজিসলেটিভ ব্রাঞ্চে যাচ্ছে লেজিসলেশনের জন্য। বাংলাদেশে, সেটা আমি একটু আগে বললাম, বাংলাদেশের সংসদে যারা যাবে তার লেজিসলেশনের বাইরে তাদের আর কোনো দায়িত্ব থাকতে পারবে না, এবং তাদের কোনো দায়িত্ব নাই তার এলাকায় পার্টি কি করলো বা চেয়ারম্যান কি করলো বা পৌরসভা কি করলো এটা দেখা তার দায়িত্ব না। সে লেজিসলেটিভ ব্রাঞ্চের জন্য ইলেকশন করতেছে, সে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চের জন্য ইলেকশন করতেছে না। আমাদের এখানে আমরা দুর্নীতি সিস্টেম তৈরি করে দিচ্ছি, আমরা গঠনতন্ত্রের থ্রুতে, আমাদের নানা ধরনের প্রসেসের থ্রুতে আমরা দুর্নীতির সিস্টেম তৈরি করছি যাতে সবাই দুর্নীতি করতে পারে। আবার আমরা দাঁড়িয়ে বলি যে আমরা দুর্নীতি মুক্ত করব। দুর্নীতি যদি মুক্ত করতে হয় আগে আপনি বলেন যে আপনি চান না এজ এ এমপি হয়ে যে আপনার লেজিসলেশনের বাইরে আপনার কোনো দায়িত্ব থাকবে।
আপনি রিফিউজ করেন যে আপনার আন্ডারে কোনো প্রজেক্ট থাকবে না, আপনি রিফিউজ করেন যে এই ব্যাপারে আপনার কোনো কর্তৃত্ব থাকবে না, লোকাল গভর্নমেন্টের দায়িত্ব লোকাল এরিয়ার ডেভেলপমেন্ট করা, আপনার দায়িত্ব লেজিসলেশন করা। আপনি যদি বলেন আমি আমি সবকিছু রেখে দিয়ে আমি এই করবো, তার মানে আপনি আপনার ক্ষমতা ছাড়তে চান না, আপনার দুর্নীতির সুযোগ ছাড়তে চান না। আপনি খুব ভালো করে জানেন দুর্নীতি কেমন হয়, এটা জানেন যে তা না, কারণ আপনি এই দুর্নীতি দমন করতে চান। চোরই একমাত্র চোরকে ধরতে পারে, যে জীবনে চুরি করে সে জানে না কি করে চুরি করতে হয়। সুতরাং আপনি যেহেতু জানেন কিভাবে চুরি করতে হয়, আপনি চুরি বন্ধ করতে পারবেন, কিন্তু সবার আগে আপনার রাস্তাটা বন্ধ করতে হবে। আপনি যদি আপনার রাস্তা বন্ধ না করে সবার রাস্তা বন্ধ করতে চান আর আপনার রাস্তা খোলা থাকেন, তাহলে সব দুর্নীতি কিন্তু আপনার ঘরে ঢুকবে। ওকে ডক্টর মুজিব, আমি আপনার সাথে একমত। নিরুনিরা, এবার আপনাকে বলবো, আপনি সময় নিয়ে কনক্লুড করেন আজকের পুরো আলোচনাটাকে। জেকব ভাই, থ্যাংক ইউ সো মাচ। এট দ্য সেম টাইম আমাদের দর্শক যারা আজকে আমাদের প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মুজিব ভাই, মাসুদ ভাই, এরা অনেক সুন্দরভাবে আজকে বিশ্লেষণ দিয়েছে এবং কথা বলেছে। আমি একটা কথা থেকে শুরু করব যে সবকিছুর ঊর্ধ্বে হলো সিস্টেম। যেই সিস্টেমটাকে পরিবর্তন করার কথা, সেই পরিবর্তন কতটুকু হয়েছে এটা জনগণ আপনারা সবাই জানেন। আমাদের 24-এর আন্দোলনের পর একটাই কথা ছিল যে সিস্টেম পরিবর্তন। একটা সিস্টেম পরিবর্তন করলেই কিন্তু সব সংস্কার হয়ে যায় বা হয়ে যেত। এখন কতটা মানে সাকসেস হয়েছেন সে বিষয়টা জনগণ জানেন। এই 18 মাস ঘুরতে না ঘুরতে আমাদের ইলেকশন চলে আসলো। আমরা এখন ইলেকশন নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছি, মাঠে ঘাটে ঘরে বাইরে সবাই আমরা ব্যস্ত। একটাই কথা, এখন আমাদের ইলেকশন, আমরা ভোট দিতে যাব, ভোট দেব, ভোটের মাধ্যমে জয়যুক্ত করে আমাদের নতুন দল আসবে যারা বাংলাদেশকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিবে। সেটা এখন এখানে মূল কথা দাঁড়িয়েছে, এই ইলেকশনকে সামনে রেখে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এটা খুবই দুঃখজনক। এই জন্যই বলবো যে আমি বিচারের কথা 24-এর পর প্রথমেই আসছিল যে বিচার করতে হবে। 54 বছরে যদি কারো বাবার মৃত্যুর বিচার হয়, বাবার হত্যার বিচার হয়, যদি স্বাধীনতা বিরোধীদের বিচার হয়, তাহলে এই বিচার হবে না কেন? আজকে এই 54 বছরে যত গুম খুন হত্যা বাংলাদেশের মাটিতে হয়েছে সবকিছুর বিচার হইতে হবে। এর বিচারের কোনো মাপ নেই, বিচার করতে হবে। সংস্কারের নাম দিয়ে 18 মাস পার করে আমরা যদি অনৈতিকভাবে কিছু দেখতে পাই, সেটা আমরা জনগণ কখনোই মেনে নেব না। আজকে হাদির কথা বলা হয়েছে, হাদির বিচার চাওয়া হয়েছে। হাদির বিচার, হত্যার বিচার চাইতে গিয়ে যে নৃশংসতা আমরা দেখতে পাচ্ছি সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আজকে এই চিত্রগুলো আপনারা জানেন কোথায় কোথায় পৌঁছাবে এবং কোথায় পৌঁছালে কি হবে, এটা কিন্তু আমরা জানি। আজকে যে সকল মিডিয়ারা চুপ করে বসে আছেন তাদের কাছে প্রশ্ন, আপনারা কি দেখছেন বর্তমানে বাংলাদেশের এই বিষয়গুলো আপনারা ইন্টারন্যাশনালি তুলে ধরেন, সব জায়গায় পৌঁছে দেন। এই 24-এর আন্দোলনই হোক আমাদের বাংলাদেশের জন্য শেষ আন্দোলন। আজকে হাদির কথা বলা হয়েছে, হাদিরা মরে না, হাদিরা যুগে যুগে ফিরে আসে। আজকে সেই 18 মাস পরে আপনারা ভুলে গেছেন কি হয়েছিল সেই দিনের কথা, সেই যে দিনগুলো কিভাবে আপনারা পার করেছেন, আপনারা প্রশাসন কে কোথায় কি অবস্থাতে ছিলেন আপনারা ভুলে গেলেন। 18 মাসে আপনারা সেই অত্যাচার শুরু করে দিলেন নিরীহ জনগণের উপরে। তারা কোনো অন্যায় করেনি, তারা ওখানে গিয়েছিল হাদি হত্যার বিচারের জন্য। সে বিচারের জন্য নিরস্ত্র পাবলিক ওখানে দাঁড়িয়েছিল এবং তাদের উপর যে জঘন্যতম শাসন আপনারা চালিয়েছেন সেটা আপনারা একবার ভেবে দেখেন।
আমাদের এই দেশটাকে আপনারা কোথায় নিয়ে গিয়েছেন। আজকে ইলেকশন সামনে, তাইতে আপনারা এই কাজ করেছেন যে ইলেকশনে যে দল আসবে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশে, আপনারা সেখানে বসে ননি খাবেন, সেই পথ আপনারা পরিষ্কার করছেন। ভুলে গেলে চলবে না, বাংলাদেশের 24-এ এক আন্দোলন হয়েছিল, যে আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলাদেশ নতুন করে জীবন ফিরে পেয়েছে। বর্তমান বাংলাদেশের ইয়াং জেনারেশন, তারা আমাদের পথ ফাইন্ডার, তারা আমাদেরকে পথ প্রদর্শক করে পথ দেখিয়ে দিয়েছেন কি করে সুস্থ শান্তিপূর্ণভাবে বাংলাদেশ গড়া যায়। ধন্যবাদ দর্শক আপনাদের সকলকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের শো। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আমার কথা হবে। তো আমার একটা, যেহেতু বাংলাদেশের নির্বাচন 12 তারিখে, আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকালকের বাংলাদেশ সময় রাত 10টায় আপনাদের সাথে আমার আবার দেখা হবে, এবং মঙ্গলবার দিন ইলেকশনের দিন পর্যন্ত এবং ইলেকশনের পরের দিন পর্যন্ত আমি প্রত্যেকদিন আপনাদের সাথে লাইভে আমি কথা বলবো। আমি আধা ঘন্টা পারি, 1 ঘন্টা পারি, আমি এই সময়টা আমার দেশের জন্য আমি খরচ করব। 1, 2, আমি প্রথমেই বলেছি আপনাদেরকে যে এই মুহূর্তে তারেক রহমান এবং বিএনপির অনেক বড় একটা সুযোগ ছিল। তাদেরকে, তাদের দলটাকে এবং তারেক রহমানের নেতৃত্বকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল যেখান থেকে তারেক রহমানকে জীবনেও কেউ টেনে নামাতে পারতো না, কিন্তু তারেক রহমান এই সুযোগটা নষ্ট করেছে। আপনাদেরকে আমি প্রায় বলি, মানুষের প্রমিনেন্স আসার জন্য এই সময়টা, এই সুযোগটা বারবার আসে না। আল্লাহ তাআলা তারেক রহমানকে একটা সুযোগ দিয়েছিল, তারেক রহমান এই সুযোগটা কাজে লাগায় নাই। আপনি চিন্তা করে দেখেছেন যে শেরেবাংলা একে ফজলুল হকের কোন সন্তানই শেরেবাংলার কাছাকাছি যায় নাই। জিয়াউর রহমান সাহেব, উনি নিজেকে যেভাবে প্রমিনেন্সে উনি দিয়ে গিয়েছেন, স্যাক্রিফাইস দিয়ে, যোগ্যতা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, দূরদর্শিতা দিয়ে, তার সন্তান তারেক রহমান। তারেক রহমানের শিক্ষা গ্রহণের জন্য আল্লাহ দ্বিতীয়বার তাকে সুযোগ দিলেন। তার মা দেশের প্রধানমন্ত্রী হলেন, আবার হলেন, 3 বার প্রধানমন্ত্রী হলেন। তারেক রহমান তার বাবার শাসনামল এবং মায়ের শাসনামল থেকে উনি কি শিখেছেন? দূরদর্শিতা কিছু শিখেছেন? দেশপ্রেম কিছু ঢুকেছে? সততা কিছু ঢুকেছে? বুদ্ধিমত্তা কিছু ঢুকেছে? আমি জানি না, আপনারা ভালো জানেন। আমি যা জানি তা তো আপনাদের সাথে আমি শেয়ার করি। আজকের তারেক রহমান যেটা আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছে, দেশটাকে নিয়ে যেতে চাচ্ছে কোথায় আপনারা কি জানেন? তারেক রহমান চাচ্ছে আমার দেশ গত 15 বছরের দুর্নীতিতে আবার ফিরে যান। তারেক রহমান চাচ্ছে আমার দেশ যেন আবার ভারতের গোয়েন্দারা আমার দেশে ঢুকে যেন পুলিশ চালায়, র‍্যাব চালায়, বিজিবি চালায় এবং ক্যান্টনমেন্টের ভিতরে ইন্ডিয়ান একটা মিনি ক্যান্টনমেন্ট গড়ে তোলে। তারেক রহমান হাসিনার মতোই বলবে, ভারতকে যা দিয়েছি ভারত আমাকে মনে রাখবে। তারেক রহমান চায় হাসিনার চেয়েও যেন বড় পাচাটা তারেক রহমান নিজে হয়, এবং তারেক রহমান আপনাদেরকে আহ্বান করছে, আসুন আমি হাসিনার চেয়ে বড় ডিগ্রি চাই। হাসিনার ডিগ্রিটা কি ছিল? ভারতের পাচাটা। আর তারেক রহমান চাচ্ছে হাসিনার চেয়েও বড় ডিগ্রি, অর্থাৎ ভারতে শুধু পা চাটবে না, লাগলে ভারতের সমগ্র শরীর চাটবে। কারণ তার ক্ষমতা দরকার, তার টাকা দরকার। কারণ চান্দাবাজির টাকায় সে সন্তুষ্ট না, দখলবাজির পয়সায় সে সন্তুষ্ট না, টেন্ডারবাজির টাকায় সে সন্তুষ্ট না। সে আপনাদেরকে সৎ চরিত্রের কথা বলবে। কোন চরিত্রকে সে সামনে তুলে ধরবে? সে নারীদের পেটে লাথি দিবে, নারীদেরকে ধর্ষণ করবে, নারীদেরকে পেটাবে, এবং আবার বক্তৃতা দিতে গিয়ে বলবে আমি নারীদের কর্মসংস্থানে বিশ্বাস করি, নারীদেরকে কাজে নামাতে আমি বিশ্বাস করি। ওয়ারাস তার স্ত্রী সব দিক থেকে যোগ্য, তাকে বিয়ের পরে আজ অবধি কোনো চাকরি করতে দেয়া হয় নাই। উনি বলছে উনি নারী সংস্কার করবেন।
সত্যিকার অর্থে অনেকে বলে যে গো ভাই আপনি তারেক রহমানকে আন্ডারমাইন করেন কেন? আমি তারেক রহমানকে ব্যক্তি হিসাবে দেখি না। তারেক রহমানকে দেখি পুরা বাংলাদেশের একটা বিশাল রাজনৈতিক ইনস্টিটিউশন বিএনপি। তার চেয়ারম্যান হিসাবে যদি তারেক রহমানকে দেখি, কারণ তার একার উপরে নির্ভর করবে পুরো বাংলাদেশের ওয়েলবিং। আমি ব্যক্তি তারেক জিয়ার সাথে আমি